ঘরে বসে আছেন এবং এখন এই কোভিড মহামারীকে কেন্দ্র করে গোটা দুনিয়ার সমস্ত কাজকর্ম তার উপর নির্ভর করে এবং তার পরিপ্রেক্ষিতেই পরিচালিত হয়, তাহলে আমাদের ৫৪তম বর্ষের এই আলোচনা সভাও তার বাইরে নয়। এই ঘরে যারা বসে আছেন, এই ঘরের বাইরে যে অসংখ্য আমাদের কর্মী সমর্থক সাথী শুভানুধ্যায়ীরা আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আমরা এই সভাতে আমাদের দুই মুখ্য আলোচক তারাও এসে উপস্থিত হয়েছেন। আমি কমলেশ্বর মুখোপাধ্যায় এবং অশোক গাঙ্গুলি, তাদের দুজনকেই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের যুবশক্তির সম্পাদক মণ্ডলী, এডিটোরিয়ালের যারা সদস্যরা আছেন তারা, আমাদের ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর যারা সদস্য আছেন, আমরা তাদেরকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং উপস্থিত আছেন আমাদের যুবশক্তির প্রাক্তন এডিটর সম্পাদক কমরেড পলাশ দাস। আমরা পলাশ দাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্পাদক মণ্ডলীর সদস্য যারা আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পারমিতা, অপু, শৈলেন্দর, অয়ন যারাই আছেন, ধ্রুবদা, শুভ, শৈলেন্দর, অভিজিৎ দা যারা আছেন, যারা আমাদের এডিটোরিয়াল বোর্ডের মেম্বার আছে, রাকা, স্বরূপ, দেখেছি। আমরা আমাদের এই সভার কাজ শান্তিটা কোথায় এই কলতান না না যুবশক্তির শোনা যাচ্ছে না? যুবশক্তির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আমরা শুরু করছি। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্যে আমি ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভানেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জির নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। আচ্ছা কমরেডস, এই ঘরের মধ্যে এই সভাটা যখন আমরা করব বলে ঠিক করছি, তখন আমরা জানতে পারিনি, বুঝতেও পারিনি। যুবশক্তির সম্পাদক কলতান, আমাদের রাজ্যের সম্পাদক সন্দীপ দা, আমাদের যুবশক্তি এবং রাজ্যের সম্পাদক মণ্ডলীর সদস্যরা আলাপ আলোচনার মাধ্যমে এই ঘরের ভেতরে সভাটা করার জন্য যে সাহসটা আমাদের এই সময়কালে অর্জন করার ছিল, সেটা করতে গিয়ে আমরা দেখলাম যে হ্যাঁ, কিছুটা আমরা পারবো নিয়মবিধি সবকে মেনে। তারপর আমরা যখন আমাদের এই সভার আলোচক ঠিক করি, সেই আলোচকে যাদের নাম আমি আগেই বলেছি, আমাদের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি মহাশয় তার ব্যস্ততম শিডিউলের মধ্যে দিয়েই আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন। আমরা তার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরেক আলোচক যিনি এসে উপস্থিত হয়েছেন,
কমলেশ্বর মুখোপাধ্যায় তাকে। আমরা প্রথমে আজকের এই কর্মসূচিতে, এই যুবশক্তির ৫৪তম প্রতিষ্ঠা দিবসে আমাদের যারা মূল আলোচক, আমরা যাদেরকে পেয়েছি তাদেরকে আমরা সম্মান জানাবো। সম্মান জানাবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি উপস্থিত আছেন। আমি আমাদের যুবশক্তির সম্পাদক মণ্ডলী, যারা এডিটোরিয়ালের আমাদের মেম্বাররা আছেন, তাদেরকে বলবো একটু মঞ্চে চলে আসুন, মঞ্চের কাছাকাছি থাকুন। এবং আমাদের রাজ্যের সম্পাদক মণ্ডলীর সদস্যদেরকেও আমি বারবার বলছি চলে আসুন। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় অশোক গাঙ্গুলিকে ফুল দিয়ে সম্মান জানাবেন আমাদের এডিটোরিয়ালের সদস্য কমরেড ধ্রুবজ্যোতি চক্রবর্তী। রাকা, অয়ন, সোহম, স্বরূপ, অভিজিৎ দা একটু সামনে চলে আসতেন। ওনার হাতে এখন স্মারক তুলে দেবেন স্বরূপ মুখার্জি, আমাদের এডিটোরিয়ালের সদস্য। আমাদের যুবশক্তিরই প্রকাশনা, আমাদের বই, সেই বইটি সম্মান আকারে তুলে দিচ্ছেন অভিজিৎ অধিকারী, আমাদের রাজ্যের সম্পাদক মণ্ডলীর সদস্য অভিজিৎ অধিকারী। আমাদের মধ্যে উপস্থিত আছেন আরেকজন আলোচক, প্রখ্যাত শিল্পী, তাকে আমরা জানি, কমলেশ্বর মুখার্জি। তাকে ফুল দিয়ে সম্মান জানাচ্ছেন এডিটোরিয়ালের আমাদের সদস্য কমরেড রাকা ব্যানার্জি। ওনার হাতে স্মারক তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি কমরেড অয়নাংশু সরকারকে। আমাদের একটা ছোট্ট উপহার, যে উপহার আমরা কমলেশ্বর মুখার্জির হাতে তুলে দিতে চাই, তার হাতে উপহার তুলে দেবেন সোহম মুখার্জি। আপনারা জানেন যে আমরা আমাদের এই যুবশক্তির যে মাসিক গ্রাহক এবং শারদ যুবশক্তির গ্রাহক, এই দুটো গ্রাহকেরই যে আমাদের এই সংখ্যা আরও বেশি সাধারণ যুব এবং আমাদের কমরেডদের কাছে, আমাদের কর্মীদের কাছে এই মতাদর্শের হাতিয়ার পৌঁছে দেওয়ার জন্য উৎসাহ ব্যঞ্জক হিসাবে আমরা পুরস্কার তুলে দিই, শুধুমাত্র উৎসাহিত করার জন্য। সেই কর্মসূচিটি, সেই অংশটা আমরা কিছুক্ষণ পর করব, কারণ এই পরিস্থিতিতে আমরা যাদের সময় পেয়েছি তাদেরও ব্যস্ততা আছে এবং তাদের মধ্যে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলিকে ছেড়ে দিতে হবে আমাদেরকে, কিন্তু আমরা তার মূল্যবান আলোচনা, সেই আলোচনার থেকে আমরা নিজেদেরকে ব্রাত্য রাখতে পারি না, সেই আলোচনাতেই আমরা যাব। এই সময়কালের মধ্যে, যে সময়ে আমরা আমাদের এই যুবশক্তির ৫৪তম প্রতিষ্ঠা বর্ষে আমরা এসেছি, আপনারা জানেন যে একটা কঠিন পরিস্থিতি, সেই কঠিন পরিস্থিতিতে অনেকগুলো ন্যায় নীতি, উচিত অনুচিত, কি সাদা কি কালো, কি ন্যায় কি অন্যায়, সমস্ত কিছুর উপরে তুলে দিয়ে নীতি, নৈতিকতা, সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে যে সিস্টেমটা, যে নীতিটা, যে সমাজ ব্যবস্থাটা চালানোর চেষ্টা করছে, এবং সেই সমাজ ব্যবস্থা চালানোর জন্য সরকার, রাষ্ট্র, তাদের যা দৃষ্টিভঙ্গি, তাদের যা পরিচালনা করার যে আঙ্গিক, সেই আঙ্গিকগুলোকে আমরা প্রত্যেক দিন, যারা আমরা এই শুধু ডিওয়াইএফআই যুব সংগঠনের সদস্য, শুধু তারা নয়, আজকের এই গোটা দুনিয়ার, গোটা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের যারা এই বয়সের আমরা রয়েছি যুব, তারা আমরা প্রত্যেক দিন বুঝতে পারছি যে আঘাতটা ঠিক কোন জায়গাতে এরা করতে চাইছে।
যে জায়গায় আঘাত করলে একটা মানুষের বা সে একটা মানুষ হিসাবে, একটা প্রাণী হিসাবে তার যা চিন্তা ভাবনা, তার যা মগজের কাজ, তার যা ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণাকে আঘাত করা, সেই ধ্যান ধারণাকে আঘাত করা, সেই দৃষ্টিভঙ্গিকে, সেই শিক্ষা ব্যবস্থাকে, তার জন্য এই গোটা ভারতবর্ষ জুড়ে যদি কোথাও রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিচ্ছে, তো কোথাও পেগাসাস, তো কোথাও আন্দোলনকে দমন করা, তো কোথাও গণতান্ত্রিক উপায়ে মানুষের মত প্রকাশ করার অধিকারকে আইনের বলে চুপ করিয়ে দেওয়ার যে প্রচেষ্টা প্রতিনিয়ত করছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যে চর্চা, যে অনুশীলন, যে বুদ্ধিমত্তা, যে মতাদর্শ, যে দৃষ্টিভঙ্গি একজন ব্যক্তি মানুষকে তৈরি করে, যে ব্যক্তি মানুষের চিন্তা ভাবনা, কাজ কর্ম একটা সমাজ, একটা গোষ্ঠীকে তৈরি করে, যে সমাজের প্রত্যেকের চিন্তা ভাবনা, মতামত একটা দেশ, একটা রাষ্ট্রকে তৈরি করে, প্রথমত সেই চিন্তাতেই আঘাত করে। আর সেই চিন্তাকেই পরিপুষ্ট করে গড়ে তোলার জন্য যে চিন্তা ভাবনা, সেটা বহু বছর ধরে, যুগ যুগ ধরে, সেটা একটা নির্দিষ্ট মতাদর্শ, সেই মতাদর্শের চর্চা, সেই মতাদর্শের অনুশীলন আমাদেরকে ঠিক করে। বিপ্লবী যুব সংগঠন ডিওয়াইএফআই, আমাদের ক্ষেত্রে এই মতাদর্শের হাতিয়ার আমাদের যুবশক্তি। 54টা বছর ধরে অনেকটা রাস্তা তারা পার করে এসছে। প্রত্যেকটা লেখাতে, প্রত্যেকটা অক্ষরে, প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা বাক্যে একজন বিপ্লবী মন, একজন এই সমাজের যোগ্য এক সন্তান, যে সন্তান এই সমাজকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সমস্ত রকম কুসংস্কার, যুক্তিহীনতা, নীতি নৈতিকতার বিরুদ্ধে নিজেদেরকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রসদ নিজেদের মাথার মধ্যে তারা রাখতে পারবে, সেই যুবশক্তি যা প্রত্যেক দিন আমাদেরকে তৈরি করে। তাই যুবশক্তি শুধুমাত্র আমাদের কাছে শারদে বেরোনো একটা মোটা বই বা প্রতি বছর বেরোনো একটা চটি বই নয়। এই যুবশক্তি হচ্ছে আমার আপনার মতন আরও একটা সংগঠক, যা আমাদের লাইনটাকে ঠিক করে দেয়, আমাদের বিভ্রান্তিকে দূর করে দিয়ে আমাদের সমস্ত রকম যা বিচ্যুতি আছে, যা ত্রুটি আছে, সেই বিচ্যুতি ত্রুটিকে কাটিয়ে আমাদেরকে সঠিক রাস্তায়, সঠিক লাইনে নিয়ে আসতে চায়, পারে, করে। এবং দীর্ঘ 54 বছর ধরে যুবশক্তি তার কাজ করে এসছে, প্রতিনিয়ত সেই কাজ করছে। আর সেই যুবশক্তিরই আজকের এই 54তম প্রতিষ্ঠা বর্ষে যারা উপস্থিত হয়েছেন, তাদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এবং আমাদের যুবশক্তির এডিটোরিয়ালের পক্ষ থেকে আমরা অনেক অভিনন্দন, লাল সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু সময় আমাদের কাছে খুব কম এবং আমাদেরকে মাননীয় অশোক গাঙ্গুলিকে ছেড়ে দিতে হবে, আমি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় অশোক গাঙ্গুলিকে আমরা তার আলোচনা এখানে রাখার জন্য আমরা অনুরোধ করছি। না না, ওখানে গিয়ে খাবো, বেশিক্ষণ লাগবে না। ধন্যবাদ। আজ ডিওয়াইএফআই যুবশক্তির এই 54তম বার্ষিক যে অনুষ্ঠানের সঙ্গে যে আলোচনা সভা হচ্ছে, সেই আলোচনা সভায় আমি আমন্ত্রিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। এখানে যারা উপস্থিত আছেন, এই ডিওয়াইএফআইয়ের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এবং যে সমস্ত কর্মী আছেন, যারা এই শত প্রতিকূলতার মধ্য দিয়েও বিপ্লবের যে পতাকা সেটাকে ধরে রেখেছেন, তাদের প্রত্যেককে আমার অভিনন্দন জানিয়ে আমার যে বক্তব্য সেটা রাখার চেষ্টা করব। আমাকে বলা হয়েছে যে আমার বলতে হবে একটি বিষয়ের ওপর, সেটি হচ্ছে বামপন্থী ও প্রগতিশীল আন্দোলনের বর্তমান ও ভবিষ্যৎ।
আমি সেই সম্বন্ধে কিছু সামান্য কথা বলবো, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে এই ব্যাপারে একজন সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সেই দৃষ্টিকোণ থেকেই বলবো। খুব বেশি দার্শনিক কথার কচকচিতে বা সংখ্যাতত্ত্বের মধ্যে আমি যাইনি বা যাবার চেষ্টা করি। যাই হোক, আমার বক্তব্য আমি রাখছি আপনাদের সামনে। আপনাদের কীরকম লাগে সেটা আপনারা নিজেরাই বুঝবেন। আমি শুরু করছি। যে কোনো আন্দোলন যা সমাজ পরিবর্তনের ডাক দেয় বা সামাজিক কুসংস্কার ও সামাজিক স্থিতাবস্থার বিরুদ্ধে আওয়াজ তোলে এবং এক নতুন শোষণহীন, সুস্থ এবং শুদ্ধ সমাজের স্বপ্ন দেখায়, সেটাকেই আমি বামপন্থী ও প্রগতিশীল আন্দোলন বলে মনে করি। এই আন্দোলন কখনোই হঠাৎ করে গজিয়ে ওঠে না। এই আন্দোলনের পটভূমিকায় থাকে অনেক মানুষের সংগ্রাম ও প্রচেষ্টা। যে সংগ্রাম সবসময় হয়তো সফল হয় না, কিন্তু সংগ্রাম সফল না হলেও কিংবা প্রচেষ্টা ফলবতী না হলেও আন্দোলন কখনোই বিফলে যায় না। আন্দোলনের একটা বীজ বা ছাপ সমাজে থেকেই যায়, যেটা আগামী দিনের আন্দোলনের দিশা হয়ে দাঁড়ায়। তাই এই আন্দোলনের প্রবাহমান ধারাকে খণ্ডিত করে দেখা ঠিক নয়। বর্তমান যে বামপন্থী ও প্রগতিশীল আন্দোলন আমরা দেখছি, সেটা একটা বহমান স্রোতের মতন অনেক দিন থেকেই প্রবাহিত হচ্ছে। প্রাকৃতিক নিয়মে এবং বিবর্তনবাদের বৈজ্ঞানিক তত্ত্বে বিশ্বের সব কিছুই পরিবর্তনশীল এবং সব কিছুরই অগ্রগতি অনিবার্য। এর মধ্যেই আমাদের মানব সমাজ, যার বিবর্তন নিরন্তর হয়েই চলেছে, এই বিবর্তনবাদের বৈজ্ঞানিক তত্ত্বের ওপর ভিত্তি করেই আজকের বামপন্থী ও প্রগতিশীল আন্দোলনকে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের দেশে ব্রিটিশ উপনিবেশিক যুগ থেকেই স্বাধীনতা আন্দোলনের মধ্যে সমাজ পরিবর্তনের ডাক খুবই জোরালোভাবে ছিল। শুধু উপনিবেশিক শাসনের অবসান ঘটানো নয়, স্বরাজ প্রতিষ্ঠার যে ডাক স্বাধীনতা সংগ্রামীরা দিয়েছিলেন, সেটাই ছিল সমাজ পরিবর্তনের পক্ষে এক প্রগতিশীল আন্দোলন। অবশ্য এই আন্দোলনের মাধ্যমে খেটে খাওয়া কৃষক ও শ্রমজীবী মানুষকে নির্ণায়ক শক্তি হিসেবে চিহ্নিত করা হয়নি। তাই এটা ঠিক বামপন্থী আন্দোলনের চেহারা নেয়নি কোনোদিন। তা সত্ত্বেও আমি বলবো, ব্রিটিশ শাসন থেকে মুক্তির জন্য এই যে আন্দোলন, এর গুরুত্ব অপরিসীম। অনেক দোলাচলের পর স্বাধীনতা আসায় পরে বামপন্থীরা শ্রমিক ও কৃষক আন্দোলনের মাধ্যমে দেশে বামপন্থী ও প্রগতিশীল আন্দোলনের এক জোয়ার আনেন। গত শতাব্দী 50-এর দশকের থেকে ট্রেড ইউনিয়ন আন্দোলনও একটি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। খাদ্য আন্দোলন, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন, ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন, উদ্বস্তু সমস্যার সমাধানে আন্দোলন, শিক্ষকদের জন্য আন্দোলন, এই সমস্ত আন্দোলন সাধারণ মানুষের মনে যথেষ্ট আশার সঞ্চার করেছিল। সাংস্কৃতিক দিক থেকেও তখন বামপন্থীরা আইপিটিএর মাধ্যমে এবং বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের মাধ্যমে যথেষ্ট প্রগতিশীল, জনমুখী ও সাংস্কৃতিক আন্দোলনের সূচনা করেছিলেন। গত শতাব্দীর 60-এর দশকের শেষের দিকে এবং 70 দশকের গোড়ার দিকে বামপন্থীদের একটা অংশ সংসদীয় রাজনীতির মাধ্যমে সরকার পরিবর্তনকে আসল পরিবর্তন হিসেবে মানতে রাজি না হওয়ায় নকশালপন্থী আন্দোলনের পথ বেছে নিয়ে শ্রেণী শত্রু খতমের ডাক দিয়ে ব্যক্তিগত হিংসার পথে চালিত হন। প্রয়োজনীয় গণভিত্তি ছাড়া এই ধরনের ব্যক্তিগত হিংসার রাজনীতি মানুষ মেনে নেয়নি। তাছাড়া এই আন্দোলনকে 1970 সালের গোড়ার দিকে
সরকারি দমননীতির মাধ্যমে নিষ্পেষিত করা হয়। 1977 সাল থেকেই এই রাজ্যে বামপন্থীরা পাকাপাকিভাবে নির্বাচনের মাধ্যমে শাসন ক্ষমতা দখল করেন এবং একাধারে 2011 সাল অবধি অর্থাৎ 34 বছর ক্ষমতায় থাকেন। আজ প্রায় 10 বছর বামপন্থীরা শাসন ক্ষমতায় নেই এবং এই প্রথম রাজ্য বিধানসভায় বামেদের কোনো প্রতিনিধি নেই, যেটা স্বাধীনতার পরে কোনো দিন হয়নি। স্বভাবতই প্রশ্ন ওঠে, আগামী দিনে বাম ও প্রগতিশীল আন্দোলনের ভবিষ্যৎ কী? বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, জনগণের আশু সমস্যার সমাধানে মানুষের সমাধান করবে, এই প্রত্যাশা মানুষের মনে ছিল। স্বৈর শাসনে পিষ্ট মানুষ তখন সেই আশায় নির্মল সুবাসের বার্তা এনেছিল, যেটা বামপন্থী আন্দোলনের পালে হাওয়া আনতে সাহায্য করে। পশ্চিমবঙ্গে 11 লক্ষ একর জমি প্রায় 14 লক্ষ কৃষকের হাতে তুলে দিয়ে বামফ্রন্ট সরকার তার জাত চিনিয়েছিল। এছাড়া 1978 থেকে 82 সালের মধ্যে 8 লক্ষ একর জমি 15 লক্ষ ভূমিহীনদের হাতে তুলে দিয়ে গ্রামীণ বিদ্যুতায়নের ব্যবস্থা করে সড়ক নির্মাণ ও অন্যান্য পরিকাঠামো ও পঞ্চায়েত ব্যবস্থার সুষ্ঠু পুনর্বিন্যাসের মাধ্যমে বামফ্রন্ট সরকার সারা দেশের প্রশংসা অর্জনে সক্ষম হয় এবং গরিব মানুষের আত্মমর্যাদা বৃদ্ধি পেয়েছিল, যা তাদের জীবন সংগ্রামকে অনেকটা সহনীয় করে তুলেছিল এবং বাম আমলের গণভিত্তি দৃঢ় হয়েছিল। কিন্তু শিক্ষাক্ষেত্রে অযথা রাজনৈতিক হস্তক্ষেপের ফলে এবং ইংরেজি তুলে দিয়ে দেওয়ার মধ্যবিত্তরা অত্যন্ত বিরূপ হয়ে পড়েন। শিক্ষা শিল্পায়ন ঠিকমতো হয়নি, সেই কারণে বেকার সমস্যা ও অর্থনৈতিক মন্দা তীব্র আকার ধারণ করে। নয়া অর্থনীতি যে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি করেছিল, তার বিরুদ্ধে কোনো বিকল্প ও সজীব ও গ্রহণযোগ্য সংস্কৃতির সন্ধান তখন বামপন্থী আন্দোলন ঠিক দিতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে যে সৃজনশীলতা দরকার ছিল, বামপন্থী আন্দোলন সেটা দেখাতে ব্যর্থ হয়। বামফ্রন্ট সরকারে থাকার ফলে বামপন্থী আন্দোলনও তার সজীবতা গতিপথ হারিয়ে ফেলে। বিশ্বায়নের ফলে যে ক্ষয়িষ্ণু ও অবক্ষয় সংস্কৃতি বাংলাকে গ্রাস করেছিল, বামপন্থীরা তার বিকল্প দেখাতে ব্যর্থ হয় এবং গড্ডালিকা প্রবাহে হোপ 86-এর মতো সস্তা বিনোদনের দিকে ঝুঁকে পড়ে, যেটা সত্যিকারের বামপন্থীদের বিরূপ করেছিল। ক্রমশ বামপন্থা নামে নানা সুযোগ সন্ধানীরা সরকারি দলে ভিড় বাড়িয়ে বামপন্থাকেই দুর্বল করে তোলে এবং বামপন্থ সরকারের বিরুদ্ধে আস্তে আস্তে জনমত সংগঠিত হতে থাকে এবং 2011 সালে বামপন্থীরা ক্ষমতাচ্যুত হন। আজ বামপন্থীরা হয়তো ক্ষমতায় নেই, কিন্তু ক্ষমতায় না থাকলেও নির্যাতিত মানুষের পাশে লড়াই করার যথেষ্ট সুযোগ আজ রয়েছে, বিশেষত যেখানে ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে। তাই পুঁথিপত্র ঘেঁটে কোন লড়াই কতটা মার্ক্সবাদ সম্মত সেই বিচার না করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বামপন্থী আন্দোলনকারীদের আশু কর্তব্য মনে করা দরকার। কোন মতবাদের জন্য কোনো লেখা বই কোনো ধর্মগ্রন্থ হতে পারে না, এর সময়ভিত্তিক পরিমার্জন অত্যন্ত প্রয়োজনীয়। সারা পৃথিবী জুড়ে সোভিয়েত রাশিয়ার পতনের পর যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বামপন্থীরাদের নতুন বন্ধু জোগাড় করতে হবে। আরও সৃজনশীল, স্বচ্ছ ও সংস্কারহীন দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে। ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সমাজবাদী আজ বামপন্থীদের হাতিয়ার হওয়া উচিত। অনেকেই বামপন্থীহীন পৃথিবীর
স্বপ্ন দেখেন, যেমন দেখেছিলেন হিটলার, মুসোলিনি, রোনাল্ড রেগান, এবং আমাদের দেশেও কেউ কেউ এই স্বপ্নে বিভোর। কিন্তু আমার ধারণা, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলতে পারি, যতদিন পৃথিবীতে অসাম্য, অবিচার, শোষণ ও অনাহার থাকবে, এবং তার সুরা হিসেবে বামপন্থাও মানুষের হাতিয়ার হিসেবে থাকবে। বামপন্থার কোনো মৃত্যু নেই, এটা অমর অক্ষয়। তাই বামপন্থী আন্দোলনও যদি ঠিক পথে চালিত হয়, তার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং আশাপ্রদ। প্রগতিশীল বামপন্থী আন্দোলন দীর্ঘজীবী হোক, এই কামনা করে আমার সামান্য বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ অশোক গাঙ্গুলি মহাশয়কে। আমরা ওনার কাছ থেকে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছি। আমাদের এই ৫৪তম বর্ষে যুবশক্তির প্রথম সংখ্যা আজকে আমাদের এই ২৩শে জুলাই, আজকের এই মঞ্চ থেকেই আমরা তার উদ্বোধনটা আমরা করব। উদ্বোধন করবেন আমাদের দুই আলোচক আছেন, আমাদের প্রাক্তন সম্পাদক আছেন যুবশক্তির পলাশ দা, আমাদের এডিটর আছেন করতান দাশগুপ্ত, সম্পাদক আছেন সায়নদীপ মিত্র। আমি ওনাদের হাতেও বই তুলে দেওয়ার জন্য আমি আবেদন করছি, এবং এই ৫৪তম বর্ষের যুবশক্তির প্রথম সংখ্যার উন্মোচন। সেই উন্মোচন আমাদের এখন দুই আলোচক এবং আমাদের প্রাক্তন যুবশক্তির প্রাক্তন সম্পাদক পলাশ দাদের হাত দিয়ে উদ্বোধন হচ্ছে। আমরা আগেই বলেছি যে আমাদের শারদ যুবশক্তি এবং মাসিক যে যুবশক্তির গ্রাহক, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সংগঠক এবং আমাদের কর্মীবৃন্দের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য যে কাজ বা যে লড়াইটা আমরা করি, সেটাকে উৎসাহিত করার জন্য এই মঞ্চ থেকেই আমরা পুরস্কৃত করি। প্রথমত আমরা এই শারদ যুবশক্তিতে যে জেলা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন, সেই জেলার হাতে আমরা পুরস্কার তুলে দিতে চাইছি। শারদ যুবশক্তিতে প্রথম হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা কমিটি, দ্বিতীয় কলকাতা এবং তৃতীয় দক্ষিণ ২৪ পরগনা। আমি তিনটে জেলাকেই এখানে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। উত্তর ২৪ পরগনা জেলার হাতে এই শারদ সংখ্যায় প্রথম হওয়ার জন্য পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি কমলেশ্বর মুখার্জিকে অনুরোধ করছি। প্রথমটা উত্তর ২৪ পরগনা জেলা কমিটি। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় কলকাতার হাতে
শারদ যুবশক্তিতে দ্বিতীয় কলকাতা হয়েছে, কলকাতা জেলার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি আমাদের রাজ্যের সম্পাদক কমরেড সায়নদীপ মিত্রকে অনুরোধ করছি। আপনি দিন। তৃতীয় দক্ষিণ চব্বিশ পরগনার হাতে শারদ যুবশক্তিতে তৃতীয় হওয়ার জন্য আমাদের যে উৎসাহিত করার পুরস্কার, শুধু এটা পুরস্কার নয়, এটা আমাদের জেলা কমিটি এবং গোটা রাজ্যের কাঁধে আরও বেশি দায়িত্ব অর্পণ করা যে আমরা আমাদের এই শারদ সংখ্যাকে আরও বেশি সাধারণ যুব এবং যুবর বাইরেও সমস্ত মানুষের কাছে যাতে পৌঁছে দিতে পারি। তৃতীয় পুরস্কার আমাদের কর্মাধ্যক্ষ যুবশক্তির কমরেড দিলীপ সাহাকে আমি অনুরোধ করছি দক্ষিণ চব্বিশ পরগনার হাতে এই তৃতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রতি মাসেই আমাদের যারা সংগঠক আছে ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফআইয়ের বাইরেও অনেক কর্মী সংগঠক আমাদের কমরেডরা আছেন, সাধারণ যুবরা আছেন, যারা এই আমাদের মাসিক যুবশক্তিরও গ্রাহক হন। এই মাসিক যুবশক্তির সংখ্যা বাড়ানো মানে শুধু খাতায় কলমে ডেটা বাড়ানোটা আমাদের কাছে কাজ নয়। আমাদের কাজ হলো এই মতাদর্শের কথা আমাদেরকে আরও বেশি তৈরি করে নেওয়া, আরও বেশি অনুশীলিত করা, আরও বেশি চর্চা করার যে উপাদান, সেই উপাদান আরও বেশি সংগঠকদের হাতে, কর্মীদের হাতে পৌঁছে দেওয়ার জন্যই মাসিক যুবশক্তি, যা প্রতি মাসে আমাদের প্রকাশিত হয়। এই প্যান্ডামিকের সিচুয়েশনেও আমরা এই কাজ বন্ধ করিনি। ভার্চুয়ালে, অনলাইনে আমরা এই যে মাসিক যুবশক্তি আছে সেই যুবশক্তি আমরা প্রকাশ করেছি। এই মাসিক যুবশক্তিতে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন, প্রথম হয়েছে পূর্ব বর্ধমান জেলা, দ্বিতীয় উত্তর চব্বিশ পরগনা এবং তৃতীয় হুগলি। আমি পূর্ব বর্ধমান জেলাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পূর্ব বর্ধমান জেলার হাতে মাসিক যুবশক্তিতে প্রথম হওয়ার জন্য পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় অশোক গাঙ্গুলিকে অনুরোধ করছি। দ্বিতীয় উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি। এই উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির হাতে মাসিক যুবশক্তিতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের যুবশক্তির প্রাক্তন সম্পাদক কমরেড পলাশ দাসকে। পলাশ দা উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির হাতে মাসিক যুবশক্তিতে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য পুরস্কার তুলে দেওয়ার ক্ষেত্রে আমি অনুরোধ জানাচ্ছি। তৃতীয় হুগলি জেলা কমিটি। এই হুগলি জেলা কমিটির হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের যুবশক্তির সম্পাদক কমরেড কলতান দাশগুপ্ত। ঘরে সমস্যা হবে, ঘরে সমস্যা হবে। একটা প্যাকেটে ওটা ভরে দিয়ে এখন আমাদের এই আলোচনা সভাতে বলবেন আমাদের যুবশক্তির সম্পাদক কমরেড কলতান দাশগুপ্ত। আমি কলতান দাশগুপ্তকে এই আলোচনা সভাতে আমাদের যুবশক্তির পক্ষ থেকে তার কথা রাখার জন্য অনুরোধ করছি।
সাথী সভাপতি, আজকের এই যুবশক্তির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত যুবশক্তির সম্পাদক মণ্ডলীর সদস্য, ডিওয়াইএফআই এর রাজ্য নেতৃত্ব এবং ডিওয়াইএফআই এর সমস্ত কর্মী সংগঠক নেতৃত্বকে যুবশক্তির পক্ষ থেকে অভিনন্দন, লাল সালাম। যুবশক্তি ৫৪ বছর বয়সে পা দিয়েছে। আস্তে আস্তে এটা যদি মানুষের শরীর হতো তাহলে আস্তে আস্তে তার শরীর খারাপ হতে শুরু করত। হাড়ে ব্যথা, কোমরে যন্ত্রণা, সুগার প্রেশার বেড়ে যাওয়া ইত্যাদি। কিন্তু যেহেতু যুবশক্তি শরীর বহন করে না, মতাদর্শ বহন করে, তাহলে যতদিন যুবশক্তি এগোচ্ছে ততদিন সে তার ধার বাড়িয়ে মতাদর্শকে শানিত করে আরও বেশি বেশি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এগোক। যুবশক্তির প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে আমরা এইটুকুই চাইতে পারি। ৬৮ সালে যুবশক্তির জন্ম। ৬৮ সাল মানে এখানে যারা উপস্থিত আছেন এবং যারা অনলাইনের মাধ্যমে আমাদের কর্মসূচির সাথে যুক্ত আছেন তারা জানেন যে ৬৮ সাল মানে একটা ভয়ঙ্কর আগুন ঝরা সময়। চারিদিক দিয়ে বামপন্থী রাজনীতি, বামপন্থা তার মতাদর্শের উপর আক্রমণ হচ্ছে। দক্ষিণপন্থীরা বামপন্থীদের আক্রমণ করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার বলেই তো আমরা জানি। কিন্তু এই আজকের দিনে দাঁড়িয়ে এটা আমরা প্রমাণ পাই যে ১৯৬৮ সাল থেকে আরম্ভ করে এই ২০২১ সাল পর্যন্ত বামপন্থার দিক থেকেও, রাজনীতির বাঁ দিক থেকেও আমাদের যা আক্রমণের মুখোমুখি হতে হয়েছে, যে আক্রমণকে প্রতিহত করে আমাদের এগোতে হয়েছে, এটা আজকে আমরা দাঁড়িয়ে বলতে পারি যে আমাদের আক্রমণ শুধু ডান দিক থেকে আসে তার ব্যাপার নেই, আমাদের আক্রমণ বাঁ দিক থেকে আসেও। এবং ওই দুদিক থেকে আসা আক্রমণকে প্রতিহত করে নিজের মতাদর্শকে আরও ঋজু করে, নিজের চিন্তা চেতনাকে আরও শানিত করে যুবশক্তি আগামী আরও বহুদিন পথ চলবে। আমাদের সকলকে নিয়ে এই পথ চলবে যুবশক্তি, এইটুকু আমরা আশা করতে পারি। একটা চমৎকার সময়ের মধ্যে আছি আমরা, চমৎকার সময়, যে সময় মিডিয়া আমাদের নিয়ন্ত্রণ করে মানে শুধু পোশাক টোশাক নিয়ন্ত্রণ করে, এটা খুব নতুন ব্যাপার না। সেটা মিডিয়া ৯০-এর দশক থেকেই করে। যে স্টাইল আর ফ্যাশন, এই দুটোর মধ্যে যে তফাৎ, সেটা তো মিডিয়া থেকেই বুঝতে শিখেছি। স্টাইল মানে এতদিন ছিল আমি যা পড়তাম ওটা আমার স্টাইল, কিন্তু মিডিয়ার একাংশ আমাদের বুঝিয়েছে না, ওটা গুরুত্বপূর্ণ না। ফ্যাশন উইকে যে জামা কাপড় পরে হাঁটা চলা হয়, আসলে ওইটা তোমার পোশাক হওয়া উচিত, ওটা পরলেই তোমাকে সুন্দর লাগে দেখতে। এইভাবে আস্তে আস্তে আমার মগজের অল্প অল্প ছোট ছোট জায়গা মিডিয়া গ্রাস করতে শুরু করেছিল একাংশ, এবং এই মিডিয়ার একাংশই আজকে আমাকে এই চিন্তা, এই ভাবনা, এই চর্চার মধ্যে নিয়ে এসছে যে কৃষকের ফসলের খরচ, সারের দাম বেড়ে যাচ্ছে কিনা, সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আসলে নুসরাতের সন্তানের পিতা কে এবং কেন। সে তর্কে গিয়ে আমাদের লাভ নেই, কারণ এই তর্ক যে মিডিয়া করে, সেই মিডিয়ার মাথায় তার সম্পাদক মণ্ডলীর সদস্য, তার পিছনে বসে থাকা যে কর্পোরেট, সেই কর্পোরেটরা আসলে চাইবেই কৃষকের ফসলের ন্যায্য দাম, এদেশের বেকারদের চাকরির অসুবিধা ইত্যাদি সেই গোটাটা চর্চার আড়ালে থেকে যাক। আর আমরাও গোটা দিন ওই চর্চায় মেতে উঠি, কোনো রগরগে কেচ্ছা বা ইত্যাদি কিছু। তার কারণ মিডিয়া আমাদের চায় ওইগুলো ভুলিয়ে রাখতে। আর এই ভুলিয়ে রাখার বিরুদ্ধে, তার বিরুদ্ধে পাল্টা লড়াই করে আমাদের মতাদর্শের কথা প্রচার, যুব জীবনের যন্ত্রণার কথা প্রচার, গোটা ভারতবর্ষ জুড়ে বা তার বাইরেও গোটা বিশ্ব জুড়ে সাধারণ মানুষের ভাবনা চিন্তার ওপর যে আক্রমণ, তার প্রচার করার জন্যে যুবশক্তি শিরদাঁড়া সোজা করে আরও বহু পথ চলবে। ৫৪ থেকে ১০০-র দিকে যাওয়ার যে পথ, সেই পথ যুবশক্তির আরও উজ্জ্বল হবে। আজকের ৫৪তম প্রতিষ্ঠা বর্ষের দিনে আমরা শুধু এইটুকুই আশা করতে পারি। মিডিয়া বলছে বামপন্থীরা নেই, তো শূন্য, একাংশের মিডিয়া তাই বলছেন। অথচ এই তথাকথিত নির্বাচনের ফলাফল দিয়ে বামপন্থীদের হিসেব যারা করছেন, তারা প্রতি ৩ দিন অন্তর তার পত্রিকার, তার খবরের কাগজের এডিটোরিয়ালের পাতা, তার শব্দ খরচ করছেন আসলে বামপন্থীদের কোথায় কোথায় ভুল হয়েছে এই চর্চার জন্যে। আমাদের নিজেদের ওপর কতটা ভরসা আছে এটা তো প্রশ্নের বিষয়, কিন্তু ওই যে মিডিয়ার একাংশ যারা বামপন্থীদেরকে ক্রমাগত হেয় করে দিতে চায়, তাদের ভরসা আছে আমাদের ওপর যে বামপন্থীরা যে কোনো দিন বাজি উল্টে দিতে পারে। এই ভরসা, এই স্পর্ধা, এই প্রত্যয়টা
সেইটা আমাদের কমরেডদের নিজেদের মধ্যে রাখতে হবে। আর ওই স্পর্ধা, ওই প্রত্যয় ছড়িয়ে দেওয়ার কাজটাকে যুবশক্তিকে প্রতিদিন একটু 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 করে চালিয়ে নিয়ে যেতে হবে তার কমরেডদের মধ্যে। সংশয় তৈরি করার চেষ্টা চলবে। যেমন দেখবেন 3 দিন পর পর প্রতিদিন খবরের কাগজে আসছে খবর, বামপন্থীদের ওটা ভুল, বামপন্থীদের এটা ভুল, আচ্ছা 24-এর ভোটে কি ওর সাথে জোট হবে, ইত্যাদি ইত্যাদি। এই সংশয় কেন? আর এই সংশয়ের মধ্যে দিয়ে কোথাও কোথাও আমরাও কি একটু নিজেদের প্রতি সন্দিহান হয়ে পড়ছি? সন্দেহের কোনো অবকাশ নেই। তেভাগায় মরেছি তো আমরা, তেলেঙ্গানায় মরেছি আমরা, ওইখানে কাকদ্বীপে হোক বা ওই উত্তরবঙ্গে রাজ্য ভাগ করতে গিয়ে আক্রমণটা তো আমাদের ওপর এসছিল। কেন এসছিল? তার কারণ যে কোনো রকম ঝড় ঝঞ্ঝার বিরুদ্ধে যুবশক্তি তার মতাদর্শ নিয়ে, তার পতাকা নিয়ে সঠিক রাস্তায় ছিল বলেই ওই তেভাগা থেকে আরম্ভ করে রাজ্য ভাগের পাহাড়ের রেখা তামাং হয়ে ওই সিঙ্গুর নন্দীগ্রাম অবধি আক্রমণের লক্ষ্যটা আমরা। আগামী দিনেও আক্রমণের লক্ষ্যটা আমরাই থাকব। আর যুবশক্তি ওই হাতিয়ার হিসেবে আমার শত্রুর মগজে, মননে, মাথায় ওই আঘাতটা আমরা যুবশক্তিকে দিয়ে করতে পারবো কিনা, এটা আমাদের সকলের ওপর নির্ভর করবে। আমরা জানি আমরা পারবো, আমরা জানি যুবশক্তি পারবে, তাকে পারতেই হবে। এই যে এখন সভা শুরুর আগে গল্প হচ্ছিল কোথায় ভালো ইলিশ মাছ টাছ পাওয়া যাচ্ছে ইত্যাদি। ইলিশ মাছের সবচেয়ে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে যে ইলিশ মাছের গায়ে এত স্বাদ গন্ধ কেন? কারণ ওই ইলিশ মাছ তার স্রোতের উল্টো দিকে আসতে থাকে, তার জীবনের ধর্ম তাই। স্রোতের উল্টো দিকে যত সে আসতে থাকে তত সে বড় হতে থাকে, এবং যত স্রোতের উল্টো দিকে লড়াই করার স্পর্ধাটা তার শরীরে, মাংসে, মজ্জায় জমতে থাকে, তত বোধহয় ইলিশ মাছের স্বাদ তত ভালো হয়। যুবশক্তি না, তারা হার মানতে শেখেনি। যুবশক্তি মাথা নিচু করতেও শেখেনি, মুচলেখা লিখতেও শেখেনি। যুবশক্তি আসলে ওই ইলিশ মাছের মতো স্রোতের উল্টো দিকে, গোটা গড্ডালিকা প্রবাহের উল্টো দিকে দাঁড়িয়ে নিজের মাথা সোজা করে গোটা যুব সমাজকে তার ভাবনা চিন্তায় চালিত করে সামনের দিকে এগোতে শিখিয়েছে। এই স্পর্ধা আমাদের রাখতেই হবে। আমাদের বাড়ির ছাদে আমাদের পাশের ফ্ল্যাটের ভদ্রলোক অনেক গাছ লাগিয়েছেন, কিন্তু শুধু গাছটা গাছটা ওখানে লাগিয়ে ছেড়ে দিয়েছে, তাতে যা জিনিসপত্র দিতে হয় ওগুলো আর উনি দেন না, ফলে গাছের আর কিছু হচ্ছে না। আমরা যারা এই সময়ের মধ্যেও স্রোতের বিপরীতে লড়াই করার সৈনিক, তারা যখন ওই গাছ কোথাও পুঁতবো আমার গোটা এলাকায়, নিজের বুথে, নিজের পাড়ায়, ওইটাকে সার দিয়ে, জল দিয়ে, যত্ন করে মহিরুহ বট গাছ করে তোলার জন্যে আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। এবং আমরা জানি এই সময়ে আমার এখানে উপস্থিত কমরেডরা আমরা সেই দায়িত্ব নিতে পারবো। যুবশক্তিকে মাথা নত করা নয়, মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাওয়ার লড়াইতে যুবশক্তি তার মতাদর্শে বলিয়ান থাকবে, এই আশা ভরসা রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। অভিনন্দন, ধন্যবাদ আমাদের যুবশক্তির সম্পাদক কলতান দাশগুপ্তকে। এখন আমাদের এই আলোচনা সবাই বলবেন আমাদের রাজ্য সংগঠনের সম্পাদক কমরেড সায়নদীপ মিত্র। এসএফআই রাজ্য সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য, আমি ওকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সৃজন, ও গল্পের ছলে আমার কথা শুনতে পাচ্ছেন, মঞ্চে চলে আসবেন। আচ্ছা, কমরেড সভাপতি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, সংক্ষেপে কিছু কথা আমাদের এই যুবশক্তির 54তম বার্ষিকীতে আপনাদের সামনে উপস্থিত করেছিলেন। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় শ্রী অশোক গাঙ্গুলি, তিনি উপস্থিত ছিলেন। উপস্থিত আছেন আমাদের আলোচনা সভার আরেকজন প্রধান বক্তা, আমাদের সকলের প্রিয়, অত্যন্ত কৃতি বাঙালি, বিশিষ্ট চিত্র পরিচালক শ্রী কমলেশ্বর মুখোপাধ্যায়। যুবশক্তির এডিটোরিয়াল বোর্ড যারা চালায় তারা এখানে উপস্থিত আছেন। আমাদের ডিওয়াইএফআইয়ের রাজ্যের সংগঠক যারা, তারা উপস্থিত আছেন। আমরা আনন্দিত যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডিওয়াইএফআইয়ের মুখপত্র যুবশক্তির প্রাক্তন সম্পাদক
অত্যন্ত যোগ্যতার সঙ্গেই একটা সময় যুবশক্তি প্রকাশ করেছেন, তারপর আমাদের হাতে সেই ব্যাটন তুলে দিয়েছেন কমরেড পলাশ দাস। আপনারা যারা অনেক প্রতিকূলতার মধ্যে, কোভিড, লকডাউন, বাধা নিষেধ, ট্রেন নেই, বৃষ্টি, তারপরেও আজকের এই সভায় উপস্থিত হয়েছেন, অনলাইনে যারা আমাদের কথা শুনছেন, সবাইকে আমি ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে যুবশক্তির এই ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রদ্ধা, অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। অনেক দোদুল্যমানতার মধ্যেই আমাদের এই সভাটা আজকে করতে হচ্ছে। গত বছর ৫৩তম বর্ষে আমরা এই সভাটা করতে পারিনি, অনলাইনে করতে হয়েছিল, ফিজিক্যালি আমরা এই সভা করতে পারিনি। কিন্তু দোদুল্যমানতার মধ্যেও আমরা এবার চ্যালেঞ্জ নিয়েছিলাম যে যাই প্রতিকূলতা থাকুক আমরা এই চ্যালেঞ্জ নেব যে এবার যুবশক্তির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভাটা আমরা শারীরিক উপস্থিতিতেই করব। প্রথমে আমরা সরকারি যে হলগুলো সেগুলো চেয়েছিলাম, লাগাতার সরকারের টালবাহানা, পুলিশের নাটক এসব চলতে লাগলো। হওয়ার পর দুদিন আগে পুলিশ এবং সরকার বলল যে অসহযোগিতা, যে হল দিতে পারবে না। তারপর আমরা এই হলে এই সভাটা সংগঠিত করার সাহস দেখালাম এবং তা সম্পন্ন করবার ক্ষেত্রে আপনারা যারা সহযোগিতার হাত বাড়ালেন তাদেরকে আমি আরেকবার লাল সালাম জানাই। যুবশক্তি এটা শুধু আমার কাছে এটা শুধুমাত্র একটা বই নয়, যুবশক্তি আমার কাছে একটা ইতিহাসের আধার আমাদের কাছে। আর যে ইতিহাসের আলোয় আমরা ভবিষ্যতের রাস্তা, সেই রাস্তা খুঁজে পেতে জানি। আমাদের চেতনা, সেই চেতনাকে ধার দেওয়ার মেশিনের নাম যুবশক্তি পত্রিকা। ছক ভাঙা রাস্তায় আমাদের হাঁটতে শিখিয়েছে যে পত্রিকা, তার নাম হলো যুবশক্তি। আপনারা যারা এখানে এসছেন বা অনলাইনে যারা আমাদের এই কথা শুনছেন, আমাদের সবার লক্ষ্য তো গোটা সমাজ ব্যবস্থাটাকে পাল্টে দেওয়া। আর ধারালো চেতনা বাদ দিয়ে সমাজ পাল্টাবার এই লড়াইতে জেতা যায় না। সেই চেতনাকে ধারালো করবার জন্য যুবশক্তি আমাদেরকে রসদ যোগাচ্ছে ৫৪ বছর ধরে। আর ধারালো চেতনা দিয়ে এই সমাজ পাল্টাবার লড়াই, সেই লড়াই জিততে গেলে, লড়তে গেলে সাহস লাগে। আর আমি অনেক জায়গায় বলি সাহস পেশিতে থাকে না, সাহস ভোটের বাক্সে থাকে না, সাহস কলিজায় থাকে, কলিজা। সেই সাহসের পরিচয় আমাদের কমরেডরা এই সময়কালে ধারাবাহিকভাবে দেয়। কিন্তু ভোটের বাক্সটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, একমাত্র নয়। ভোটের বাক্সে আপস অ্যান্ড ডাউন থাকবে, চড়াই উতরাই থাকবে। গণতান্ত্রিক ব্যবস্থায় এটাই স্বাভাবিক, কেউ জিতবে কেউ হারবে। ৯৮ সাল থেকে তো তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, পরের পর ভোটে হেরেছে, তারপর আবার তারাই ৩টে দশক ধরে সরকার চালাচ্ছে। বামপন্থীরা ৩৪ বছর সরকার চালানোর পর গত ১১ বছর ধরে সরকারে নেই, অনেকগুলো ভোটে হেরেছে, ভোটে হার হচ্ছে, আপস অ্যান্ড ডাউন থাকবে। মাননীয় অশোক গাঙ্গুলি যেভাবে বলছিলেন যে বামপন্থীদের সরকার পরিচালনার সময় কিছু সীমাবদ্ধতার কথা, সরকারি ব্যবস্থাপনায় সীমাবদ্ধতা থাকে, আর সেই সীমাবদ্ধতাকে ভেঙে এগিয়ে চলার নামই হলো বামপন্থা। বামপন্থীরা সেই কাজ করছে, সেই দায়িত্ব পালন করছে। কিন্তু গণতন্ত্রে কেউ জিতবে কেউ হারবে, মানুষের লড়াইতে, রুটি রুজির লড়াইতে, জীবন জীবিকার লড়াইতে সেখানে কোনো হারার সুযোগ নেই, সেখানে খালি জিততেই হবে, জিততেই হবে। সেই জেতার সাহস আমি বলবো কমরেডদের কলিজায় রাখতে হবে। ৪৬ সালের পর বামপন্থীরা বিধানসভায় নেই, খুবই সিরিয়াস ব্যাপার, চিন্তার ব্যাপার, আলোচনা করতে হবে, চর্চা করতে হবে, সেখানে যাওয়ার রাস্তা খুঁজে বার করতে হবে। বিধানসভার ভেতর থাকবোই আমরা, এখন কিছুদিন না থাকতে পারি, আগামী দিন মানুষের লড়াইয়ের মধ্যে দিয়ে জিতে এসে বিধানসভার মধ্যে ঢুকবো, সে লড়াই জারি রাখতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে বিধানসভা হোক, লোকসভা হোক, এই বিধানসভা আর লোকসভার ভেতরে মানুষের যৌবনের, রুটি রুজির, তার বিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ হলে রাস্তায় দাঁড়িয়ে তাকে বাতিল করতে হবে। রাস্তায় দাঁড়িয়ে সেই সিদ্ধান্ত বাতিল করার হিম্মত, সেই হিম্মতই তো অর্জন করার লড়াই, সে লড়াই আমরা জারি রেখেছি। রাজনীতিতে মানুষই সব। বামপন্থীদের মানুষ ভোট দেয়নি, কিন্তু মানুষের কাছে বামপন্থীদের সব ভোট সেটা মানুষের প্রতি, মানুষের প্রতি। আমরাই স্লোগান দিই, জনগণ জনগণ, জনগণই শক্তি, জনগণ আনবে মানুষের মুক্তি। আর মানুষের রাজনীতি চর্চার নাম, সেটাই হলো বামপন্থা। সেই মানুষের রাজনীতি চর্চা করা, বামপন্থার চর্চা করা,
এই সময়কালে। বামপন্থা বাদ দিয়ে গোটা পৃথিবীর ভবিষ্যৎ নেই। পৃথিবীর ভবিষ্যৎ বামপন্থীদের হাতেই নির্ধারিত হবে। এই আত্মবিশ্বাস নিয়েই আমাদের মাঠে ময়দানে লড়তে হবে, মাঠে ময়দানে থাকতে হবে। বললাম বিধানসভা বা লোকসভার ওয়েলটা অনেক ছোট, বাইরের রাস্তাঘাট অলিগলি সেটা অনেক বড়। ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা, তার সিদ্ধান্ত যদি বিধানসভা বা লোকসভার মধ্যে হয়, রুটি রুজি জীবন জীবিকার ওপর আক্রমণের ব্লু প্রিন্ট বা নীল নকশা, সেটা যদি লোকসভা বিধানসভার ভেতর গ্রহণ করা হয়, বাইরে রাস্তায় দাঁড়িয়ে বারবার ধাক্কা দিয়ে তাকে বাতিল করতে হবে। আর সেই বাতিল করার লড়াই, সেই লড়াইয়ের নাম বামপন্থা। মানুষের রাজনীতি, তার চর্চার নাম বামপন্থা। আর সেই বামপন্থার চর্চা করার রসদ 54 বছর ধরে যে পত্রিকা আমাদেরকে ক্রমাগত যুগিয়ে আসছে, তার নাম হলো যুবশক্তি। আমি বিশ্বাস করি শুধু 54তেই থামবে না, আরও বহু বছর ধরে এই যুবশক্তি পত্রিকা তার সেই দায়িত্ব পলাশ দ্বারা যে ব্যাটন হাতে তুলেছে, আজকে সেই ব্যাটন আমাদের হাতে কলতানরা চালাচ্ছে, আগামী দিন নতুন কাউর হাতে সেই ব্যাটন যাবে। কিন্তু ধারাবাহিকভাবে যুবশক্তি এই মস্তিষ্কে বামপন্থার চর্চার রসদ, সেই রসদ জোগাবার ধারাবাহিকতায় কোনো ছেদ পড়বে না। আর সেই রসদ নিয়ে এই গোটা সমাজ পাল্টাবার লড়াইতে আমরাই জিতব, আমরাই পারি। এই আত্মবিশ্বাস নেই, আমার বিশ্বাস কমরেডরাও যেরকমভাবে বলছিল, রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় অলিগলিতে চারা গাছ পুঁততে হবে, আর তাকে যত্নের সঙ্গে মহিরু বানাবার প্রচেষ্টা অবিরাম জারি রাখতে হবে। সেই অবিরাম যাত্রার চিরসংঘর্ষে আমরা সবাই সফল হব। যুবশক্তির 54তম প্রতিষ্ঠা দিবসে এই প্রত্যয় নিয়েই সবাইকে শ্রদ্ধা, অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ, অভিনন্দন আমাদের রাজ্যের সম্পাদক কমরেড সায়নদীপ মিত্রকে। এখন আমাদের আরও একজন যিনি মূল আলোচক, প্রখ্যাত শিল্পী কমলেশ্বর মুখার্জি। এখন আমি আমাদের সেই মুখ্য আলোচককে তার আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আমাদের এই যুবশক্তির 54তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের দিনে। শুভ অপরাহ্ন। আজকে যে এই যুবশক্তি পত্রিকার 54তম বর্ষে এই আলোচনা সভায় আমাকে ডাকা হয়েছে বক্তা হিসেবে, তার জন্য আমি সত্যি সকলের কাছে কৃতজ্ঞ। গণতান্ত্রিক যুব ফেডারেশনের যে নেতৃত্ব এখানে রয়েছেন, সকলকে আবার সংগ্রামী অভিনন্দন জানাই আমার তরফ থেকে। আজ বর্ষার দিন, তার উপরে এই করোনার আবহে আপনারা সবাই এখানে এসেছেন, সত্যি তাতে অনেক আশার আলো দেখতে পাই। আমার আলোচনার বিষয় যুব মনন ও বামপন্থা। যেহেতু আলোচনার বিষয়ে এই মনন বিষয়টা রয়েছে, তাই আজকে একটু প্রথা ভেঙে অন্যরকম কিছু বলার জায়গা তৈরি হচ্ছে। আসলে কিছুটা গতানুগতিক জায়গা থেকে আমরা দীর্ঘকাল ধরে বামপন্থা সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলোকে দেখে আসি। নতুনভাবে কিছু দেখা যায় কিনা সেইটা নিয়ে আলোচনা করার জন্যেই আজকে আসা। মার্জনা করবেন, আমার কথা একটু দীর্ঘায়িত হয়ে যেতে পারে। প্রথমে বলি, লেনিন একটা কথা বলেছিলেন যে গিভ মি ওয়ান জেনারেশন অফ ইউথ, আই উইল ট্রান্সফর্ম দ্য হোল ওয়ার্ল্ড। আমাকে একটা নতুন প্রজন্ম দাও যারা যুব শক্তি।
আমি এই পৃথিবী পরিবর্তন করে দেখিয়ে দিতে পারি। এখানে আমি বলতে বিষয়টা আমি নয়, শব্দটা আমি, কিন্তু আসলে প্রয়োগ হয়েছে আমরা হিসেবেই, বাকিটা পড়লে সেটা বোঝা যায়। এখন কেন এই ধরনের একটা কথা কমরেড লেনিন বললেন, এই জায়গা থেকে প্রথমে আমরা একটু মননের জায়গাটা দেখে নিই, যুব মননের জায়গাটা। এখানে অনেকেই আপনারা সাইকোলজি বা মনস্তত্ত্বের ছাত্র হয়তো রয়েছে। তারা জানবেন যে আমাদের যেই বেড়ে ওঠা, এই বেড়ে ওঠাকে আমরা অনেকগুলো স্তরে ভাগ করি। তার মধ্যে যৌবন খুব গুরুত্বপূর্ণ একটা স্তর। একটু গল্প করে বললে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে প্রথমে একটি শিশুর জন্ম হল। শিশুটি যখন জন্ম হচ্ছে তখন তার কোনো ট্রেনিং হয়নি, অর্থাৎ তাকে সামাজিকতা তো শেখানো হয়নি। সেই কারণে সে খিদে পেলে কাঁদছে, কিংবা তার কোনো টয়লেট ট্রেনিং নেই, কিংবা সে কোনটা খেতে হবে কোনটা খেতে হবে না জানে না, হেঁটে চলে যাচ্ছে, হয়তো ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে পারে, না জেনেই হেঁটে চলে যাচ্ছে, হয়তো আগুনেও হাত দিয়ে ফেলছে। তো এই যে শিশু মন, সেই শিশু মনটাকে আমরা বলতে পারি যে এর আদ্যপান্ত জায়গাটাই রয়েছে ডিজায়ারের জায়গা, অর্থাৎ ইচ্ছের জায়গা। আবার অনেক ইচ্ছে, সেই ইচ্ছেগুলো সব একটা শিশুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবার সেই শিশুটি বড় হচ্ছে। একটা জিনিস একটু অবাক হয়ে ভাববেন, সেটা হচ্ছে যে ধরুন আপনি একটা ভাষা জানেন, আপনার মাতৃভাষা জানেন। এই মাতৃভাষা জানার পর আপনি যখন দ্বিতীয় ভাষাটি শিখছেন, তখন আপনার প্রায় 10 বছর লেগে যাচ্ছে দ্বিতীয় ভাষাটি শিখতে এবং সেটা ভালো করে কণ্ঠস্থ করতে, তাতে লিখতে, পড়তে, সব কিছু করতে। অথচ আপনাকে শেখানোই হচ্ছে না, মাতৃভাষা আপনি শিখে যাচ্ছেন অবলীলায়। কী করে হচ্ছে ঘটনাটা হচ্ছে যে ওই প্রথম 5 বছর যে শিশু, সেই শিশু কিন্তু অনেক কিছু বলছে না, বলছি আমরা বুড়োরা। শিশু শুধু শুনছে এবং দেখছে। এই যে রিসেপটিভ পিরিয়ডটা, এই রিসেপটিভ পিরিয়ডে সে সারা জীবনের সমস্ত কিছু শিখে ফেলছে। সব কথা, সব রং, সব নানা ধরনের শব্দ, নানা ধরনের আকার প্রকার। সুতরাং এই প্রথম 5 বছর খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একটা মানুষের জীবনে। আর তারপর দেখবেন সে নকল করতে শুরু করছে। চারপাশে যে মানুষ রয়েছেন তারা যেরকমভাবে কথা বলছেন, যা করছেন, সেগুলোকে নকল করছেন। করতে করতে একটা পর্যায়ে গিয়ে তিনি বয়স সন্ধিক্ষণে পৌঁছচ্ছেন। এই বয়স সন্ধিক্ষণকে আমরা আগে বলছি পিউবার্টি এবং পরে বলছি অ্যাডোলেসেন্স। এবং অ্যাডোলেসেন্সের পর একজন মানুষ তিনি তার যৌবন প্রাপ্তি করছে, তিনি যুবক বা যুবতী হয়ে উঠছেন। একটা মস্ত বড় তফাৎ হয়ে যাচ্ছে এই জার্নিটাতে, মননের তফাৎ হয়ে যাচ্ছে। কি তফাৎ হয়ে যাচ্ছে? একদিকে যেরকম বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের শরীরে নানা রকম পরিবর্তন হতে শুরু করছে, অন্যদিকে মন কিন্তু আস্তে আস্তে ক্রমশ সামাজিক হয়ে উঠছে। এই যে শিশুটি ছিল, সে একদম ব্যক্তিকেন্দ্রিক ছিল, একদম আত্মকেন্দ্রিক, আত্মমগ্ন একটি শিশু। ধীরে ধীরে সে যখন ক্রমশ অ্যাডাল্ট হলো, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হলো বা প্রাপ্তমনস্ক হলো, ততদিনে কিন্তু সে প্লুরালিটিতে বিশ্বাস করছে, অর্থাৎ অনেক মানুষের সঙ্গে থাকায় বিশ্বাস করছে এবং অনেক মানুষের সঙ্গে থাকতে গেলে কি কি অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, কোথায় কোথায় আমার স্বার্থ ছাড়তে হবে, কোথায় কোথায় অন্যের স্বার্থকে আমার স্বার্থ মনে করতে হবে, সেইগুলো সে শিখে নিচ্ছে। না হলে সে তো সমাজবদ্ধ জীব হিসেবে বাঁচতেই পারবে না, সে তো একা হয়ে যাবে। এই যে সময়টা আসছে, এর নানা রকম সময় মানুষ বলছে এই যৌবনকে, যৌবনের সংজ্ঞা দিতে। কেউ বলছেন যে যৌবন হচ্ছে 14 থেকে 21, সেটা অনেকটাই মনস্তাত্ত্বিকদের মত। আবার ইউনাইটেড নেশনস তারা বলছে না 15 থেকে 24। কিছু কিছু স্টাডিজ বিভিন্ন দেশে, বিশেষ করে আফ্রিকা বা অন্যান্য অনুন্নত দেশে, সেখানে বলা হচ্ছে তাও নয়,
প্রায় 21 থেকে 35 অবধি, আমরা 14 থেকে শুরু করে 35 অবধি ধরে নিতে পারি যে যৌবন রয়েছে। আচ্ছা, এই যে সময়কাল, এই সময়কালে মানুষ ঠিক কী শিখছেন, এইখানেই দাঁড়িয়ে আছে যে যুব মনন কিভাবে কাজ করবে, আর সেই যুব মননে বামপন্থা জায়গাটা ঠিক কোনখানে। যখন আমরা এই 14 থেকে শুরু করছি, তখন আমাদের দুটো বিষয় হচ্ছে। একটা হচ্ছে যে আমার ব্যক্তিত্ব তৈরি হচ্ছে, প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব তৈরি হচ্ছে, এবং এই ব্যক্তিত্ব নিয়ে, এই ব্যক্তিত্ব তো একক, তার সমষ্টি নিয়ে যুব সমাজ তৈরি হচ্ছে। সেটা হলো একটা বিষয়। আমরা বলতে পারি যে একটা ফরমেটিভ স্টেজ, অর্থাৎ তৈরি হওয়া। কিন্তু পাশাপাশি একটা নর্মেটিভ স্টেজ রয়েছে। কীরকম? যে কোন নর্ম, কোন প্রথা, কোন অনুশাসন, কোন প্রথার মধ্যে আমার এই মনন বিকশিত হচ্ছে। সেই প্রথা বা অনুশাসন কিন্তু আমি নিজে তৈরি করিনি, ব্যক্তি তৈরি করেনি, করেছে সমাজ, এবং করেছে কখনো কখনো সামাজিক স্বার্থেই। আবার কালক্রমে সেই সামাজিক স্বার্থে তৈরি করা অনুশাসন কখনো কখনো ব্যক্তি বিরোধীও হয়ে যাচ্ছে, যখন মানুষ সেই অনুশাসন থেকে আবার মুক্তি চাইছে। অর্থাৎ সমাজের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কোনো সময় যদি পচে যায়, কোনো সময় যদি তার শরীর খারাপ করে, যদি তার অসুখ করে, ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে, তো আমাদের যেরকম চিকিৎসা করতে হয়, সেই রকম যুব সমাজ কিন্তু তখন প্রশ্ন করতে শুরু করছে ওই নর্মগুলো, ওই পদ্ধতিগুলো বা অনুশাসনগুলো বা প্রথাগুলো। যেই প্রশ্ন করা শুরু হলো, তখনই লাগছে দ্বন্দ্ব। এবার ধরা যাক একজন যুব সমাজের একজন প্রতিনিধি, তিনি প্রশ্ন কেন করছেন, কেন করবেন না? কারণ হচ্ছে, আমরা প্রায় ধরা যাক আমাদের দেশের কথাই যদি বলি, এই 75 বছরের স্বাধীনতা পূর্তির সময় কাছাকাছি প্রায় এগিয়ে এসেছে, এই কয়েকদিনের মধ্যেই উদযাপিত হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে এটার দুটো দিক যুব সমাজ দেখতে পাচ্ছে। একটা দিক দেখতে পাচ্ছে কি, অর্থনৈতিক অবস্থাটা, অন্যদিক সাংস্কৃতিক অবস্থাটা। অর্থনৈতিক অবস্থাটা তাকে বাঁচতে সাহায্য করবে, এবং সাংস্কৃতিক জায়গাটা তার মননকে আরও বিকশিত করতে সাহায্য করবে বা সমাজের কাজে লাগানোর চেষ্টা করবে। অর্থনৈতিক জায়গাটাতে আমরা ঠিক কী দেখছি এই মুহূর্তে? প্রথম কথা দেখছি যে যখন একজন যুব সমাজের প্রতিনিধি, তিনি যৌবন প্রাপ্ত বা প্রাপ্তা হলেন, যৌবন পাওয়ার পর তার মধ্যে অনেকগুলো বিষয় আসতে শুরু করলো। একটা হচ্ছে কনসেন্ট, অর্থাৎ সম্মতি দেওয়ার অধিকার, যে কোনো বিষয়ে সম্মতি দেওয়ার অধিকার। এমন হতেই পারে যে একটা বাচ্চা ছেলে বা একটি বাচ্চা মেয়ে, সে দুষ্টুমি করছিল, বড়রা কেউ তাকে গিয়ে বকে দিল, কিন্তু 18 বছর বয়স পেরিয়ে যাওয়ার পর এই যে কেউ তাকে গিয়ে বকে দিল, তার ব্যক্তিগত গণতান্ত্রিক জায়গাটা ক্ষুণ্ণ হলো কি হলো না, এটা ভেবে দেখার দরকার আছে। তাই সম্মতির প্রশ্ন এসে যাচ্ছে, কনসেন্ট। পাশাপাশি আসছে ক্যান্ডিডেসি অ্যান্ড ভোটার, অর্থাৎ তখন রাষ্ট্র বা অন্য কোনো অথরিটি যারা নির্বাচন চালান, তখন এই কথা তাদের ভাবতে বাধ্য করছে যে এই মানুষটার এই বয়সে আমরা ধরে নিচ্ছি এর সিদ্ধান্ত নেবার অধিকার আছে, এবং সিদ্ধান্ত নেওয়ার মতো তিনি প্রাপ্ত মনস্ক হয়েছেন। সুতরাং এবার তার ওপর সিদ্ধান্ত ছেড়ে দিতে হবে, এমনকি তিনি দরকার হলে প্রতিনিধিত্ব করতে পারেন জনগণের। 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় এখানে খুব ইম্পর্ট্যান্ট হয়ে আসছে, সেটা হচ্ছে একই সঙ্গে কিন্তু যে ফ্যামিলি স্ট্রাকচার, অর্থাৎ যে পরিবার, সেই পরিবারের সঙ্গে মানুষের যে সম্পৃক্ততা থাকে, আস্তে আস্তে পরিবারের সঙ্গে সেটা দূরত্ব তৈরি হওয়া শুরু হয় কিন্তু এই বয়সেই। সেই কারণেই এই মানুষটা একা। এখন এই মানুষটার দরকার অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে তাকে হয় এই পরিবারের ওপর আবার নির্ভরশীল হতে হচ্ছে, অথবা সে ভয়ঙ্কর দৈন্যদশার মধ্যে চলে যাচ্ছে। সেই সময় রাষ্ট্রের কাজ কি হতে পারে?
রাষ্ট্রের কাজ সেই সময় হচ্ছে তার উপার্জনের ব্যবস্থা করা। বেকারত্ব সীমাহীন হয়ে পড়েছে, এমনকি রেকর্ড সংখ্যা ছুঁয়েছে, যা এর আগে কোনোদিন এই দেশ সম্ভব নয়, সমাজের প্রগতি সম্ভব নয়, সে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই দ্বন্দ্ব যদি পরস্পর বিরোধী দ্বন্দ্ব হয়, সেটাই হচ্ছে দেখা যাচ্ছে যে আমি শিখেছিলাম একরকম, আমি আমার জীবনে সমাজের যে চিত্রটা মনে মনে এঁকেছিলাম সেটা ছিল একরকম, কিন্তু এই মুহূর্তে আমার চারপাশের সমাজ যা, সেই চিত্রটা অন্যরকম। সেই চিত্রটা কীরকম? এক হচ্ছে বাজারের দাম এমন জায়গায় বাজার দর বেড়েছে যে আমার পক্ষে আবার সেই ক্রয় ক্ষমতাই নেই, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে আমি যে পরিবারের ওপর নির্ভরশীল, হয়তো তার চাকরি বাকরি নেই, বা চাকরি বাকরি থাকলেও তা চলে গেছে, ছাঁটাই হয়েছে, বা কারখানাটাই বন্ধ হয়ে গেছে। অন্যদিকে আমি যদি কৃষক পরিবার থেকে আসি, সেখানে দেখছি আমি যে কৃষির ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না, সেখানেও আমি বঞ্চিত। আবার দেখছি যে লাগাম ছাড়া বিলগ্নীকরণ, বেসরকারীকরণের ফলে কোনোভাবেই আমার নতুন রোজগারের রাস্তা হচ্ছে না, না নিয়োগ হচ্ছে, না বিনিয়োগ হচ্ছে। সুতরাং আমি অর্থনৈতিকভাবে একটা অন্ধ গহ্বরের দিকে ক্রমশ এগিয়ে চলেছি এবং আমার কোনো ভবিষ্যৎ নেই, আমার কোনো ভবিষ্যৎ নেই। অথচ আমি কর্মক্ষম, আমি শিক্ষিত। এই অবস্থায় দ্বন্দ্ব যদি হয়, তার সমাধান স্বাভাবিকভাবেই প্রতিবাদ আসবে, স্বাভাবিকভাবেই প্রতিরোধ গড়ে তুলতে হবে, না হলে এই দ্বন্দ্বের কোনোদিন সমাধান করা সম্ভব নয়। অর্থনৈতিক এই যে বাতাবরণ, এই অর্থনৈতিক বাতাবরণটা ঠিক এমন ছিল না, কিন্তু তৈরি হলো কবে, এই জায়গাটা একটু আমাদের ভেবে দেখা দরকার। এবং সাংস্কৃতিক জায়গা থেকেও এই জায়গাটা আমাদের ভেবে দেখা খুব জরুরি। 1990 সাল অবধি দুটি বিশেষ রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতা সারা পৃথিবীর শক্তির ভারসাম্য বজায় রেখেছিল। আমি বলছি না যে সেই সময়ের সমাজতান্ত্রিক যে দেশগুলো ছিল, সেই সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে ত্রুটি বিচ্যুতি ছিল না, তা বলছি না, কিন্তু শক্তির ভারসাম্য ছিল, যাতে একদিকে দক্ষিণপন্থী শুধু বাজারমুখী যে শক্তি, যে শুধু বাজার তৈরি করতে পারে এবং বাজার থেকে মুনাফা লোটে, সেই শক্তির বিরুদ্ধে কোথাও একটা সেফটি ভালভ হিসেবে কাজ করছিল এই সমাজতান্ত্রিক দেশগুলো। মুশকিল হলো যে 1990 সালে আমরা দেখলাম একদিকে সোভিয়েত রাশিয়ার পতন, অন্যদিকে আমরা দেখলাম চীনে সেই মুহূর্তে একটা ছাত্র আন্দোলন দাঁড়া বেঁধেছে। তারপরে আমরা দেখলাম পূর্ব ইউরোপে বিভিন্ন দেশের পতন এবং জার্মানি বিশেষ করে। এই যে ক্ষমতার ভারসাম্যটা পাল্টে গেল, তার আগে অবধি মার্কিন অর্থনীতি, ইঙ্গো মার্কিন যে অর্থনীতি, সেই অর্থনীতির মধ্যে বাজারের প্রভাব কম ছিল না, কিন্তু তার আগেও ছিল। তার আগেও রেগানের নেতৃত্বে একদম শোষণমুখী অর্থনীতি কাজ করেছে সারা বিশ্ব জুড়ে, কিন্তু 1990-এর পর সেটা লাগাম ছাড়া হলো। আমরা জানি যে ক্লাসিক্যাল ইকোনমিক্স যেটাকে আমরা বলি, অর্থাৎ একদম গোড়ার যে অর্থনীতি, গোড়ার পুঁজিবাদী অর্থনীতিতে আমরা দেখেছি যে তার কি ভয়ঙ্কর ফল হতে পারে। সেই পুঁজিবাদী অর্থনীতি যখন 1910 থেকে 1917 অবধি চলেছে বা 1921 অবধি চলেছে, আমরা দেখেছি তার ফলে একটা মহাযুদ্ধ হয়েছে। শুধু মহাযুদ্ধ হয়নি, বিভিন্ন জায়গায় এমনকি সমাজতন্ত্রের কায়েমও হয়েছে। তার কারণ হচ্ছে শোষণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। আবার আমরা দেখেছি যে 1929 থেকে 33-এর যে ভয়ঙ্কর সংকট, তার আগে এই বাজার ব্যবস্থা আবার ভয়ঙ্কর দারিদ্র্যের দিকে মানুষকে ঠেলে দিয়েছে। প্রান্তিক মানুষের বাঁচাই দুঃসহ হয়ে উঠেছিল এবং তখনও কিন্তু ভয়ঙ্করভাবে মানুষের চাকরি গেছে। তারপর দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছে। হিটলার, মুসোলিনির মতো রাইটিস্ট শক্তিদের উত্থান হয়েছে, ফ্র্যাঙ্কোর মতো রাইটিস্ট শক্তিদের উত্থান হয়েছে এবং বেছে বেছে কমিউনিস্ট নিধন হয়েছে, কমিউনিস্ট নিধন করা হয়েছে। এটা ইতিহাস বলে, এটা শুধুমাত্র ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের মঞ্চ থেকে কথা বলছি বলে বলার নয়, এর একদম সম্পূর্ণ সাক্ষ্য প্রমাণ রয়েছে। কিন্তু তারপরে যে ঠান্ডা যুদ্ধের সময় এই দুই শিবির যতই শক্তিশালী হোক না কেন, আমরা পর দেখেছি, কোরিয়াতে দেখেছি, ইজিপ্টে দেখেছি, পরবর্তীকালে কিউবাতে দেখেছি, আবার কিউবাতে দেখছি একই ঘটনা। বিভিন্ন সময় এই দক্ষিণপন্থী অর্থনীতি কিন্তু মানুষের সর্বস্ব হরণ করতে চেয়েছে, কিন্তু
বাধা ছিল একটা, প্রতিবন্ধকতা ছিল একটা। 1990-তে যখন সেই প্রতিবন্ধকতা সরে গেল, তারপর থেকে লাগাম ছাড়া মুক্ত অর্থনীতি বা নিও লিবারাল ইকোনমিক্স যেটা আমরা বলি, সেই নয়া উদারবাদী অর্থনীতি শুধুমাত্র সারা বিশ্বে নয়, আমাদের দেশেও ঢুকে পড়ল। এবং ঢুকে পড়ার পর এই 2000 থেকে 2010-এর মধ্যে কিন্তু বারবার আবার অর্থনৈতিক এলোপাথারি অর্থনৈতিক উত্থান পতনের সময় চলল। তার মধ্যে সারা পৃথিবী জুড়ে রিসেশন হলো। হয়তো সেই মুহূর্তে ভারতবর্ষ অতটা ফেস করেনি, কিন্তু তারপর ভারতবর্ষের ওপরেও এই বিষয়টা আছড়ে পড়ল। মুশকিল হলো এই যে বিরাট বড় অর্থনৈতিক প্রক্রিয়া, এর সঙ্গে কিন্তু আমার আপনার জীবনও জড়িত। কারণ আমার আপনার জীবনেও ওই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, যে বিলগ্নীকরণ করা হবে কি না, বেসরকারিকরণ করা হবে কি না, চাকরি আমার থাকবে কি না, অথবা আমি ছাঁটাই হয়ে যাব কি না, জিনিসের দর বাড়লে আমার ক্রয় ক্ষমতায় সেটা পোষাবে কি না। এটা গেল আমাদের একদিকের ক্রাইসিস। অন্যদিকে ক্রাইসিস কি বলছে? অন্যদিকে সংস্কৃতি একটা নতুন প্রচার শুরু করলো। সেটা হচ্ছে আত্মমগ্ন হও, আত্মকেন্দ্রিক হও, দরকার নেই যূথবদ্ধতার, যৌথভাবে কোনো কাজ করার প্রয়োজন নেই। তুমি শুধু তোমার আত্মপ্রচার করো, নিজের ব্র্যান্ড বানাও। শুধুমাত্র গুচি বা প্রাদা জামা কাপড়ের ব্র্যান্ড বানালে হবে না। তুমি ইটসেলফ, তুমি একজন ব্র্যান্ড, তুমি একজন সেলিব্রিটি। বাড়ির পিসি, মাসি, বৌদি সবাই সেলিব্রিটি হতে শুরু করলেন। দাদারা তো আগেই হয়ে পড়েছে। এবার তার ফলে সামাজিক মাধ্যমে চূড়ান্ত আত্মপ্রচার শুরু হলো। এই যে আত্মকেন্দ্রিকতা এবং আত্মপ্রচার, কিসের লোভে? প্রত্যেককে একটা খুব বড় স্বপ্ন দেখানো হচ্ছে। অনেককাল আগে থেকে আমরা শুনেছি দ্য বিগ আমেরিকান ড্রিম, কোট আনকোট। এই বিগ আমেরিকান ড্রিম সবাই চাই, যে বেশ সুন্দর, আমার খুব সুন্দর একটা বাড়ি হবে, আমার নিজের পাশে বসতি থাকলেও কোনো ক্ষতি নেই, পাশে নালা থাকলেও কোনো ক্ষতি নেই, তাতে মশা হলে সরকারের দায়িত্ব সেই মশা মেরে দেবে, কিন্তু আমি যেন ভালো জায়গায় থাকি। আমার একটা সংসার হবে, সেই সংসারে একটা ছোট্ট কুকুর থাকবে, এবং আমার একটা সন্তান হবে, সেই সন্তানকে আমি ভালো করে মানুষ করব। বাকি সন্তানেরা খেতে পেলো কি না পেলো আমার জানার দরকার নেই, দেখার দরকার নেই। এই যে আত্মকেন্দ্রিক সংস্কৃতি এবং আত্মকেন্দ্রিক সংস্কৃতির পেছনে কাজ করা অ্যাসপিরেশন, আমার খুব চাহিদা। সেই যে ছোটবেলায় আমি একটা শিশু ছিলাম, আমার শুধু চাহিদা ছিল, তখন আমার সামাজিক অনুশাসন ছিল না, সেই চাহিদাকে ফিরিয়ে আনা হলো ওই ছোটবেলা থেকে, যে এবার তুমি যা চাও তাই পাবে। তার জন্য তোমাকে একটুখানি খরচা করতে হবে, হয় খরচা করতে হবে, না হলে একটু আপোষ করতে হবে, একটু হাত মেলাতে হবে, একটু দুর্নীতি করতে হবে, একটু দুষ্কৃতীদের সঙ্গে মিলতে হবে, একটু একটু করে তুমি ক্ষমতার বলয়ের চারপাশে চলে যাও, তোমার জন্য সব ঠিক থাকবে। বাকিরা কি খেলো না খেলো জানার দরকার নেই। এই যে অ্যাসপিরেশনকে প্রমোট করা, যার জন্যে বিখ্যাত সব বিজ্ঞাপন দপ্তর কাজ করে, বিখ্যাত এইসব পিআর মার্কেটিং এজেন্সি অনেক কিছু আছে আজকাল কাজ করে। তারা প্রতি মুহূর্তে দেখাচ্ছে যে কত সুন্দর হতে পারে বেঁচে থাকা, কত সুন্দর হতে পারে তোমার স্বপ্ন, তোমার একার স্বপ্ন। সার্বিক স্বপ্নের কথা বললেই তখন বলছে না না, এইগুলো পলিটিক্যাল কথাবার্তা, এগুলো বলার কি দরকার আছে? হ্যাঁ, তোরা না কথায় কথায় খালি সেই পলিটিক্স টেনে আনিস, তোদের ওই একই বলি তোরা। হ্যাঁ, একই বলি, তার কারণ আছে। একই বলি তার কারণ আছে, কারণ একমাত্র বামপন্থা বলতে আমি বলছি হচ্ছে মার্ক্সবাদ। একমাত্র মার্ক্সবাদ 1848 সাল থেকে ভূত হয়ে তাদের পেছনে তাড়া করে বেড়াচ্ছে, এবং আজও তাড়া করে বেড়াচ্ছে, কারণ জানে ওই একটি জায়গা রয়েছে যেখানে মিথ্যেগুলো ধরা পড়ে যায়, এবং যারা প্রতিবাদ করে এই যে বিরাট বড় চক্রান্ত, মানুষকে একা করে দেওয়ার, স্বার্থমগ্ন করে দেওয়ার এবং নিঃস্ব করে দেওয়ার, একই সঙ্গে এই বিরাট চক্রান্তের বিরুদ্ধে এরাই দাঁড়াবে। প্রশ্ন হলো, আমি হঠাৎ বামপন্থী হতে যাব কেন? বামপন্থীরা না হয় ভালো, বামপন্থীরা না হয় লড়ে যাবে, কিন্তু এত প্রলোভনের মাঝখানে আমি বামপন্থী হব কেন? এই যে এতগুলো লোক এখানে বসে রয়েছেন, আপনারা এখন বসে রয়েছেন কেন? এই বিশেষ সময়টাতে তো এই মুহূর্তে নানা রকম ওটিটি চ্যানেলে অজস্র বিনোদনমূলক ঘটনা ঘটছে, যার মধ্যে এক ধরনের বিনোদন রয়েছে যেখানে হচ্ছে মিথ্যে জীবনের ছবি আঁকা হচ্ছে, এক ধরনের বিনোদন রয়েছে যেটা হচ্ছে আমাদের ভেতরকার যতগুলো অন্যায়, যতগুলো অনীতি, দুর্নীতি, সেইগুলোকে একদম চাগাড় দিয়ে তুলছে। সেটা শুরু কাম হোক,
রাগ হোক, হিংসা হোক, দেশ হোক, যা 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 সমস্যা রয়েছে আমাদের, অহংবোধ হোক, সেইগুলো সবকটাকে একেবারে আগুন ধরিয়ে দাউ দাউ করে জ্বালিয়ে দিচ্ছে এরকম অজস্র টিভি চ্যানেল, নিউজ মিডিয়া, ওটিটি চ্যানেল, ছবি, ফিল্ম, নাটক সব কিছুতেই রয়েছে। তাই সেই হাতছানি ছেড়ে এই এতগুলো লোক এখানে আজকে জড়ো হয়েছে কেন এই বর্ষা ঠেলে? সেইখানে হচ্ছে আসল প্রশ্নটা। এই মুহূর্তে আপনারা দেখবেন যে সাংস্কৃতিক প্রতিরোধ যদি গড়ে তুলে না তোলা যায়, ভয়ঙ্কর দিকে এগোচ্ছি আমরা। কারণ আমাদের রোজ প্রতিদিন কোনো না কোনো ওটিটি চ্যানেলে লঞ্চ হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একনায়কতন্ত্রে বিশ্বাসী কারা ছিলেন, তার মধ্যে নাম 5টা থাকে। একটা হচ্ছে হিটলার, একটা হচ্ছে সাদ্দাম হোসেন, বাকিটা থাকে হচ্ছে মাওসেতুং আর স্টালিন আর হচ্ছে ফিদেল কাস্ট্রো। এই প্রচার কিন্তু ভয়াবহভাবে চলছে প্রতিদিন। এই কথা আমরা ভাবছি যে আমরা কি খুব বেশি থিওরিটিক্যাল কথা বলছি, আমরা কি খুব গুরুত্বপূর্ণ মানে বেশি গুরুত্ব দিয়ে ফেলছি এই রাজনৈতিক ইতিহাসকে বা মতবাদকে? না, রাজনৈতিক ইতিহাস এবং মতবাদকে গুরুত্ব দিতেই হবে। কারণ যখন আলোচনা হচ্ছে, আলোচনাটা শুরু হচ্ছে বটে এটা এরমভাবেই যে আচ্ছা পার্ক স্ট্রিটে কি হয়েছিল, সেটা কি সুবিচার হয়েছিল না হয়নি, অথবা আলোচনাটা এরকম হচ্ছে, শুরুতে হচ্ছে যে কমরেড মইদুল ইসলাম মিদ্দা কি হয়েছিল, এটা কি ঠিক হয়েছিল না ভুল হয়েছিল, কিন্তু তারপর ধীরে ধীরে তোরা তো কমিউনিস্ট, তোরা তো স্টালিনকে পছন্দ করিস, তোরা তো চায়নাকে ফলো করিস, ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গে তারা কিন্তু সরাসরি রাজনৈতিক প্রসঙ্গে চলে যাচ্ছে। আমাদের অকারণে রাজনীতি থেকে দূরে থাকার দরকার নেই। রাজনৈতিক মতবাদ স্পষ্ট করে বলা খুব প্রয়োজন। একদম কমিউনিস্ট ম্যানিফেস্টো থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা আমাদের লিটারেচার রয়েছে, এই দেশে যা রয়েছে, সব কটা নিয়ে আলোচনা করা প্রয়োজন। এই জন্যে প্রয়োজন কারণ একটা মানুষ তার সামনে যখন দুটো রাস্তা খোলা থাকে, একটা ব্যক্তিগত প্রলোভনের রাস্তা আর একটা হচ্ছে আদর্শগত সমাজবদ্ধতার রাস্তা, বারবার যদি সেই মানুষের মননে এই কথাটা প্রতিফলিত না হয় যে কেন আমি ওই ব্যক্তিগত প্রলোভনের জায়গাটা ছেড়ে দেব, কেন আমি এই রাজনীতিতে কিছু দিতে এসেছি, কিছু নিতে আসিনি, এবং দিতে এসেছি বলে আমাকে বাঁ দিক দিয়ে হাঁটতেই হবে, তখনই আদর্শের প্রশ্ন আসবে। আর আদর্শ কি এমনি এমনি রয়েছে? আমরা যারা বিশ্বাস করি গণতন্ত্রে, সমাজতন্ত্রে বা স্বাধীনতায়, এই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রে বিশ্বাস করার তো কারণ রয়েছে, যুক্তি রয়েছে। শুধুমাত্র আবেগ নেই, আবেগ তো আছেই, আবেগ আছে, কিন্তু তার সঙ্গে যুক্তি আছে। সেই যুক্তিটাকে প্রতিদিন চর্চা করা দরকার, প্রতিদিন ঝালিয়ে নেওয়া দরকার। না হলে কিন্তু যে কোনো সময় ওই যুক্তির ভিত বা আবেগের ভিত যদি একবার নড়বড়ে হয়, তাহলে যে কোনো মানুষ হঠাৎ করে ওই ব্যক্তিগত প্রলোভনে পা দিয়ে ভেসে যেতে পারেন। সেই জায়গা থেকে যুব সমাজের প্রত্যেক দিনের অনুশীলন প্রয়োজন। আমাদের অনুশীলন খুব সহজ। একটা হচ্ছে আমরা রাজনীতি করতে করতে বা গণসংগঠন করতে করতে আলাপ আলোচনার মারফত শিখি, পড়াশোনা করার মারফত শিখি, আর পাশাপাশি মানুষের সঙ্গে মিশলে অনেক কিছু শিখি। কারণ যে মুহূর্তে মানুষের সঙ্গে মিশি, তখন দেখা যায় যে আমাদের ফরম্যাটের যে চিন্তাভাবনা, আমাদের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের বাইরে হয়তো কোনো মানুষ কিছু বলছেন। এই যে কোনো মানুষ কিছু বলছেন, তারটা শোনা দরকার, যে তিনি কেন বলছেন, কি বলছেন। অবশ্যই সবটা শুনেই যে নিতে হবে তা না। এরকম নয় যে যে যেখানে যা বলছে আমি সব নিয়ে নেব, তা নয়। কারণ এখন সামাজিক মাধ্যমে, এইসব সোশ্যাল মিডিয়ায় দেখি সবাই যে যা পারে বলে, যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে বলে যাচ্ছে। এই কদিন আগে হঠাৎ স্টালিনকে নিয়ে বলছে, তার আগে দেখলাম মেয়র হোল্ডকে নিয়ে বলছে, আবার আমি বুঝতেই পারছি যে কদিন বাদেই নর্থ কোরিয়া কিংবা কিউবা নিয়ে শুনবো অনেক কিছু। এগুলো কিন্তু চলছে, এগুলো কিন্তু পেড। এরা কিন্তু মার্সেনারিজ, আমরা মার্সেনারি নয়। ওরা পয়সা নিয়ে লড়াই করে, আমরা ওই বুদ্ধি, আবেগ, যুক্তি দিয়ে লড়াই করি। সুতরাং আমাদের এই জায়গাটা শানিত রাখা খুব প্রয়োজন, এবং এর কিন্তু উদাহরণ প্রচুর রয়েছে। আজ পর্যন্ত এমন কোনো কমিউনিস্ট নেতাকে দেখা গেছে যার যৌবন থেকে যিনি মতাদর্শে অটল না ছিলেন? প্রত্যেকেতে ওই যৌবনের সময়টাই কিন্তু ফরমেটিভ স্টেজ। এই সময় থেকেই কিন্তু সেই বিশ্বাস আঁকড়ে ধরা, নিজের দায়িত্ব নিজে বুঝে নেওয়া এবং নিজের কথাটা নিজে বলা শুরু হয়। সেই কারণেই
ওতপ্রোতভাবে মতাদর্শ, বিশেষ করে বামপন্থী মতাদর্শ সবসময় যুব মননের সঙ্গে ভীষণভাবে যুক্ত। আমি শেষ করব রবীন্দ্রনাথের একটা কথা দিয়ে। আমরা তো ইদানিং বলছি বা শুনছি, ওরা বলছেন বাজারের তো বিভিন্ন সময় বিভিন্ন নাম হয়, কখনো বাজারকে নাম দেওয়া হয় জেনারেশন এক্স, কখনো নাম দেওয়া হয় জেনারেশন ওয়াই, শুনছি নাকি আবার আমরা গতটত হলে তারপর যে জেনারেশন আসবে তার নাম হবে জেনারেশন আলফা। তো মাঝখানে এসেছে জেনারেশন ওয়াই, তারা নাকি ডিজিটাল নেটিভস। তো এই ডিজিটাল নেটিভ যে জেনারেশন ওয়াই বা জেনারেশন জি বলছে, জেডকে আবার জি বলে আজকাল, তো ওই জেড যেটা তাদের নতুন বাজার তো এই কম্পিউটারের বাজার, এই ডিজিটাল বাজার, এবং ডিজিটাল বাজার দিয়ে মানুষকে আরও তাড়াতাড়ি একাকিত্বের মধ্যে ফেলে দেওয়া যায়, আরও তাড়াতাড়ি সমাজ থেকে এলিয়েনেট করে ফেলা যায়, আরও তাড়াতাড়ি আমাদের সমস্ত কমিউনিকেশন, যেটা চায়ের দোকানের আড্ডায় বসে আমরা যে কথাটা মন খুলে বলতে পারতাম, সেই চায়ের দোকানে বসে মন খুলে কথা বলাটাকে আমরা ডিজিটালি খুব ভালো ম্যানিপুলেট করতে পারি। ইচ্ছে করলেই সেটাকে একটু পাল্টে দেওয়া যায়, প্রত্যেকটা ছবিকে পাল্টে দেওয়া যায়, আমি কীরকম একটা দেখতে লোক সেই লোকটাকে অন্যরকম দেখতে করে দেওয়া যায়। তো সেই ডিজিটাল ম্যানিপুলেশনের যুগে এই আক্রমণ কিন্তু আরও ক্ষুরোদর হতে চলেছে। সেই জায়গায় যুব সমাজের, যুব শক্তির খুব গুরুত্বপূর্ণ একটা রোল রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার রয়েছে। আমি ভীষণ আশাবাদী যে আমাদের রাজ্যে যা দেখেছি, যখন ভয়ঙ্কর করোনার আবহে মানুষ পড়েছেন এবং সত্যি কোনো সরকারি সাহায্য পৌঁছয়নি, অনেক কিছুই পৌঁছয়নি যা প্রত্যাশিত ছিল, সেই সময় বামপন্থী ছাত্র যুবরা যেভাবে মানুষকে বাঁচিয়েছেন তা উদাহরণ হয়ে রয়ে গেছে এবং তা ইতিহাসে লেখা থাকবে। আমি খালি বলবো যে সেই যে জীবনের জন্য লড়ার যে জেদ, স্বাধীনতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র লড়ার যে জেদ, সেই জেদটা নিয়ে আমাদের আরও এগিয়ে যেতে হবে। আমি জানি না আমি কতটা অনুপ্রেরক হিসেবে কাজ করলাম, কিন্তু আমি সবসময় চাইব যে আমার মধ্যে যেন সেই যৌবনের শক্তি ফিরে আসুক যা এই মুহূর্তে আপনাদের মধ্যে রয়েছে। আমার বিশ্বাস এটাই পৃথিবীকে বদলে দিতে পারে। রবীন্দ্রনাথ একটা কথা খুব সুন্দর বলেছিলেন, এজ কনসিডার্স, ভেবে দেখে, বয়স ভেবে দেখে, ইউথ ভেঞ্চার্স, যুব সমাজ করে দেখায়। ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ। অনেক 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 ধন্যবাদ এবং অভিনন্দন কমলেশ্বর মুখোপাধ্যায়কে। তিনি আমাদেরকে যা অনুপ্রেরণা আমাদের কাজের ক্ষেত্রে এবং আমাদের মতাদর্শের চর্চার ক্ষেত্রে তিনি যা আলোচনা আমাদের কাছে রেখেছেন, সেই আলোচনা নির্দিষ্টভাবে এই আমাদের ঘরে যারা বসে আছেন এবং ভার্চুয়ালে যারা আমাদেরকে আজকে শুনছেন, দেখছেন, তাদেরকে আরও বেশি আমাদের সংগঠন, আমাদের লড়াই, আমাদের মতাদর্শের প্রতি আরও বেশি একাত্ম আমাদেরকে করবে, সেই আশায় আমরা রাখছি এবং তাকে আমরা আবার পুনরায় অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই 54তম যুবশক্তির যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের 23শে জুলাই এই দিনে এই সভাতে আমরা প্রথম থেকে যে কাজ শুরু করেছি সেটাই হচ্ছে যে আমাদের মতাদর্শ এবং সেই মতাদর্শগত চর্চা। মতাদর্শই একটা অর্গানাইজেশনকে, একটা সংগঠনকে, একটা লড়াইকে, একটা যুদ্ধকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। একটা মতাদর্শই থাকে যে মতাদর্শ যখন চারিদিকে অন্য হাতছানি, তখন নিজেদেরকে, আমাদের এই সংগঠনকে একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট লাইনে, নির্দিষ্ট চিন্তাভাবনায় থেকে কাজ করতে সহযোগিতা করে। মতাদর্শই হলো সেই জায়গা, যে জায়গাতে এতক্ষণ ধরে কলতান, সায়নদীপ দা, অশোক গাঙ্গুলি, কমলেশ্বর মুখোপাধ্যায় তারা যা বলেছেন সেই কথার মধ্যে থেকেই মতাদর্শই হলো এমন একটা জায়গা, যে এমন একটা জিনিস, এমন একটা শক্তি, এমন একটা অনুপ্রেরণা, যে অনুপ্রেরণাতে এই সমস্ত কিছুকে না দেখেও, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে গিয়েও এই কোভিড সিচুয়েশনে একটা নতুন দৃষ্টান্ত গোটা দুনিয়ার কাছে এটা রেখেছে। এটা আমরা একসময় শুনেছি, বিশ্বায়ন, সাম্রাজ্যবাদ এসবের সময়ে, যে শুধুমাত্র নিজেকে দেখো। আজকেও কমলেশ্বর মুখোপাধ্যায়ের প্রথম দিকের যে চর্চা, মধ্যখান পর্যন্ত
যে শুধুমাত্র নিজেকে দেখো, ব্যক্তিকেন্দ্রিকতা, নিজের অ্যাসপিরেশন, সেই অ্যাসপিরেশনকে আমাদের মধ্যে আরও বেশি গাঢ়ভাবে, আরও বেশি সূক্ষ্মভাবে একদম ইনজেক্ট করে দেওয়ার জন্য যে প্রচেষ্টা গোটা দুনিয়া জুড়ে, গোটা সমাজ ব্যবস্থা জুড়ে চলছে, সেই জায়গা থেকেই তো একটা মতাদর্শই আছে, যে মতাদর্শ হচ্ছে বামপন্থা, যে বামপন্থা এই সমস্ত কিছুকে চুরমার করে এই প্যান্ডামিক সিচুয়েশনে দেখিয়েছে যে না, এই যুগের, এই শতাব্দীর ছাত্র যুবরাও তারা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক নয়, তারা ব্যক্তিকেন্দ্রিকতার থেকে বাইরে এসে সামগ্রিকতার বিচারে মানুষকে বাঁচানোর স্বার্থে যুবরা নিজেদের জীবনের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ সময়টা দিয়ে তারা এই কাজটা করেছে, সেটা প্যান্ডামিকের সময়ে, গত বছর, এই বছরও। আর বামপন্থা শুধুমাত্র কি আমরা এই কাজ করছি না, এই কাজ গোটা দুনিয়া জুড়ে আরও অনেকে একসাথে করছে, কিন্তু তাদের সাথে আমাদের তফাৎটা এই জায়গাতেই যে আমাদের মতাদর্শ হচ্ছে ওই জায়গা যে আমরা শুধু এই লড়াইটা লড়ছি বা আমরা এই লড়াইটাকে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাচ্ছি বা তাদেরকে সাহায্য করছি তা নয়, এই লড়াইটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কেন আমাদেরকে এই কাজ করতে হচ্ছে, এই কাজটা আমাদের না করা হয়ে আরও অন্য কারো কথা ছিল, এই কথাটাও আরও বেশি সাধারণ যুবদের কাছে, সাধারণ মানুষের কাছে সাহায্যের সাথে সংগ্রামের মধ্যে দিয়েই আমরা নিয়ে যাচ্ছি, যার আজকের নাম হলো রেড ভলেন্টিয়ার। এটাই তো একটা মতাদর্শ, যে মতাদর্শ আজকের রাস্তাতে চাকরি চাইতে গিয়ে যেদিনকে পিছনে আমাদের ফর্ম ছিল যে হয় চাকরি দাও নইলে ভাতা দাও, আবার সেই একই উদ্দেশ্যে যখন আমরা লড়াই আন্দোলন করেছি তখন আমরা মতাদর্শের মধ্যে দিয়েই করেছি, হুজুগ উঠে বাই উঠে করিনি যে না, চাকরি চাইতে গেলে, চাকরি পেতে গেলে এবং কর্মসংস্থানের ক্ষেত্র আরও বেশি প্রস্তুত করতে গেলে গভর্নমেন্টটাকে তার পলিসি, তার সিস্টেম, তার চিন্তা ভাবনাকে চেঞ্জ করতে হবে, আর যে সিস্টেম, পলিসি, চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে না তাহলে তাকে সরিয়ে দিতে হবে। মতাদর্শই তো ওই জায়গা, যে মতাদর্শে বলিয়ান হয়েই তো কেউ মইদুল হতে পারে আর কেউ শহীদ হয়ে যায়, আর সেই শহীদের লাশ বাকি সংগঠকরা পিঠে বয়ে নিয়ে যেতে পারে, আর মইদুলকে বুকে রেখে, মইদুলকে মাথাতে রেখে আরও বেশি কর্মসংস্থানের লক্ষ্যে, বামপন্থার লক্ষ্যে আমাদের রাস্তাটা আরও বেশি চওড়া করে, আরও বেশি ছাত্র যুবদেরকে, আরও বেশি সাধারণ শ্রমজীবী ঘরের যুবদেরকে এই রাস্তায় নিয়ে আসে। তাই মতাদর্শই শেষ কথা বলে, যে মতাদর্শের শেষ কথাটা যুবশক্তির মাধ্যমে, শব্দের মাধ্যমে, অক্ষরের মাধ্যমে সমাজ বদল করা, দেশ বদল করা, রাষ্ট্র বদল করা, রাজ্য বদল করা, সব শেষে চিন্তা ভাবনার পরিবর্তন করার জন্য যেটা কাজ করে সেটা হলো মতাদর্শ। সেই মতাদর্শই আমাদের কাছে যুবশক্তি নামে আমার আপনার কাছে প্রতিদিন, প্রতি মাসে শারদের মোটা বইয়ের মাধ্যমে আসে। সেই যুবশক্তিকে, মতাদর্শের হাতিয়ারকে আমরা ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং আমাদের রাজ্য কমিটির সাথে যে অসংখ্য সাধারণ যুবরা আমাদের সাথে যুক্ত আছেন, হয়েছেন, আগামী দিনেও হবেন, আমরা এই মতাদর্শকে আমাদের বুকে, আমাদের মাথায় চিরকাল, চিরসময় দ্বন্দ্বের মাধ্যমে, সংঘর্ষের মাধ্যমে জায়গা করে দেব, এই আশা রেখে আপনাদের কাছে অঙ্গীকার করে, এবং যারা দূরে থেকে আমাদের কথা শুনছেন তাদের কাছেও আমরা এই আশাই প্রত্যাশা রেখেই আজকের যুবশক্তির 54তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবসে আমাদের যে আলোচনা সভা, সেই আলোচনা সভার কাজ আমরা এখানেই শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।